সুপ্রিয় দর্শক, সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোজাম্মেল বাবু। আজ আমাদের এই সাপ্তাহিক আয়োজনের 93তম পর্ব। দেখতে দেখতে 93 সপ্তাহ আমরা এই গোল টেবিল আলোচনা করে যাচ্ছি। লাভ কতটুকু হচ্ছে জানি না, নিশ্চয়ই কিছু না কারো কানে কিছু না কিছু পৌঁছাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় সুশাসনের অঙ্গীকার, সুশাসনের চ্যালেঞ্জ। সেটা মূলত আমরা রুলিং পার্টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ধরেই আলাপটা করতে চাই। এবারের নির্বাচনের প্রধান অঙ্গীকার ছিল সুশাসন, এবং 2008, 14, 18 তিন নির্বাচনের পরে টানা চতুর্থবারের মতো যখন নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে, সেখানে কর্মসংস্থান সহ অন্যান্য কথা বলা হলো। মূলত সুশাসনকেই সামনে আনা হয়। প্রায় 4 মাস অতিক্রান্ত হতে হলো। 7ই জানুয়ারির পর 5 মাস পথে আমরা যাচ্ছি। তো এই সুশাসনের অঙ্গীকারে আমরা কতটুকু এগুলাম এবং সামনে কি কি চ্যালেঞ্জই বা এসে হাজির হয়েছে, আজ এ নিয়ে আলাপ করব। আলোচনায় আছে ডক্টর ইউনূস, প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য, এখন মোটামুটি প্রয়াতই বলতে পারি যেসব নমুনাগুলি সামনে আসছে। আনার হত্যাকাণ্ড, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, এবং সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, এবং সম্প্রতি তাকে দেশে না পাওয়ার ঘটনাটি 24 ঘন্টার মধ্যে সামনে এসেছে। আলোচনায় আছে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, অর্থনীতি, রাজনীতি, নির্বাচন থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যে এই সময়টা একটা বিশেষ আলোচনায় উঠে আসেনি, এবং একটা অস্থির অবস্থা তৈরি হচ্ছে। এবং অনেকে মনে করে যে সুশাসনের পথে হাঁটতে গেলে কিছুটা অস্থিরতা হবে, কিন্তু সেটা সাময়িক। আখেরে সুশাসনের জন্য সবখানি ঝাঁকি দেওয়া প্রয়োজন, নির্মোহভাবেই প্রয়োজন। আবার অনেকে মনে করছে পাপের দিক থেকে লঘু আগে চলে আসছে, গুরুরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এমনও হচ্ছে, আলোচনা আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনছে সেখানে সুই এবং চালনির ঘটনাও ঘটছে। চালনিরাই সুইকে বলছে তুই কত অপরাধী, এমন ঘটনাও আছে। সব মিলিয়ে আজকে আলোচনা করবার জন্য আমার সঙ্গে বিশিষ্ট জনেরা রয়েছেন। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, সভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি। এই সমিতির সঙ্গে স্যার আপনি আগেও জড়িত ছিলেন, নতুন করে তার সভাপতির দায়িত্ব নেওয়াতে আপনাকে অভিনন্দন। তারপরে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক। তারপরে রয়েছেন মাসুদা ভাট্টি, তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, মূলত তিনি সাংবাদিক এবং লেখক। তারপরে রয়েছেন আমাদের সিনিয়র ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী ব্যাংক এবং কোষাধ্যক্ষ সুশাসনের জন্য নাগরিক। তারপরে রয়েছেন আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। তারপরে রয়েছেন আবুল হাসান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপরে রয়েছেন আমাদের শিক্ষক ডক্টর এম আকাশ, অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষণ। আমাদের সাথে অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। এখন যে পরিস্থিতি, আমি কোথা থেকে শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না। আমি যদি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আপনাকে দিয়েই শুরু করি, যে সুশাসনের এবং অস্থিরতার প্রথম জায়গাটি সম্ভবত অর্থনীতি ঠিক থাকলে অনেক রাজনৈতিক ঘটনাই হয়তো ধামা পড়ে যায়। কিন্তু এই গত 20 বছরে প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জে পড়েছে বলে মনে হচ্ছে। বিশেষত আমাদের রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি এবং সব কিছুর গোড়া যে ব্যাংকিং সেক্টরে যে টালমাটাল অবস্থা বিরাজ করছে, এবং সম্প্রতি মার্জারের নামে যা হচ্ছে সেটা সাধারণ মানুষকে কিছুতেই সন্তুষ্ট করতে পারছে না। এই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিটা সুশাসনের প্রশ্নে যদি
একটা নিয়ামক হয়, সবচেয়ে বড় একটা নিয়ামক হয়, আপনি সেই জায়গাটায় কিভাবে দেখছেন? ধন্যবাদ বাবু ভাই, এবং হেরিটেজ গিল্ডকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সত্যি ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা অস্থিরতা বিরাজমান আছে, এটা কিন্তু সত্যি কথা, 100% কারেক্ট। এখানে লিকুইডিটি ক্রাইসিস আছে, এখানে আপনার খেলাফি ঋণ সমানে বেড়ে গেছে, এবং খেলাফি ঋণ যারা বড় বড় খেলাফি ঋণ হোল্ডার তারা কিন্তু বহাল তবিয়তে, তারা সিআইপি ভিআইপি, তাদের কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এখানে অ্যাকশন নেওয়া হচ্ছে কাদের, নিচের লেভেলগুলিকে, স্মল মিডিয়াম সেক্টরে যারা ক্লাসে আছে তাদের। তারপরে এখানে আপনি যেটা বললেন যে ডলার ক্রাইসিস, দিস ইজ ট্রু, এইটাও কিন্তু আছে। এই টালমেটাল যে অবস্থা, এগুলি কিন্তু হয়েছে গত এক যুগে, এর আগে ছিল না, কিন্তু এত অবস্থা খারাপ ছিল না। ছিল প্রত্যেক সময়। অর্থনীতির সাইজ বড় হয়েছে, অর্থাৎ ট্রাভেলের সাইজও বড় হয়েছে, এভাবেও বলা যায়। এইটা একদম ঠিক কথা, আমার এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। সাইজও বেড়েছে, এখন বিরাট অর্থনীতি আমরা চিন্তা ভাবনা করতেছি, কিন্তু এখানে শর্টফল থাকতেছে। আমরা কিন্তু নেগেটিভ রেভিনিউ বাজেট তৈরি করি, এটা কিন্তু জানি না আমাদের সেখানে কতটুকু কী করা দরকার, আয় খাত কীভাবে বাড়বে, কীভাবে ট্যাক্স নেটটা বাড়বে, এগুলি কিন্তু চিন্তাভাবনা প্রত্যেক সময় বলা হয়, কিন্তু আনফর্চুনেট এটা ইমপ্লিমেন্টেশন ওইভাবে হয়ে ওঠে না। এটার জন্য সরকারি আমরাদের দোষ দিব না, পলিটিশিয়ানদের দোষ দিব, সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নটা আমার মনের মধ্যে সবসময় থেকে যায়। কিন্তু আরেকটা জিনিস, এই যে রিওয়ার্ড পানিশমেন্ট, যেটা বারে বারে বলতে চাই, যে রিওয়ার্ড পানিশমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই অর্থনীতি কেন খারাপ হয়েছে, কেন এরকম অবস্থায় ব্যাংকিং সেক্টরটা, এখানে কিন্তু যারা ভালো কাজ করছে তাদের কোনো রকম রিওয়ার্ড দেখি নাই, কিন্তু যারা খারাপ কাজ করছে, উদাহরণস্বরূপ প্রত্যেকে জানেন আপনারা, যদি 12 সাল থেকে ধরি, হলমার্ক, তারপরে আনানটেক, তারপরে বেসিক ব্যাংক, তারপরে ফার্মার্স ব্যাংক, একটার পর একটা ঘটনা, কিন্তু ওখানে কি বড় পর্ষদের কাউকে আমরা দোষী করতে পেরেছি? না, পর্ষদ কিন্তু রেসপন্সিবল ফর প্রত্যেকটা ব্যাংকের ডাউনফলের জন্য। আমি বিং এ ম্যানেজিং ডাইরেক্টর বল, পর্ষদ রেসপন্সিবল, কারণ পর্ষদ লোনগুলি রিকমেন্ড করে, পর্ষদ লোনগুলির অ্যাপ্রুভাল দেয়। তো লোন যে খারাপ হবে কেন, এটা এখানে মুশকিল হয়ে যায় যে পর্ষদ থেকেই বলা হয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে, যে লোনটা দিতে হবে। যখন দিতে হবে তখন কিন্তু প্রসেসটা পুরোপুরি দেখার কথা ম্যানেজমেন্টের, সেখানেও কিন্তু মিসিং হয়ে যায়। কেওয়াইসি হয় না, অ্যাসেট ভ্যালুয়েশন হয় না, ইরেগুলারভাবে নেম লেন্ডিংয়ে চলে যায়, তখন সেগুলিকে আবার অ্যাপ্রুভাল দেয় পর্ষদ। তো পর্ষদকে কিন্তু আমরা কোনো সময় কোনোদিনও কোশ্চেন করছি না, কেন এটা হবে। আমি মনে করি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে, আমি বাইরেও কাজ করে এসেছি, বাইরে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলোতেও কাজ করে, সেখানে কিন্তু পর্ষদ অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গে জড়িত না। তারা কিন্তু পলিসি দিয়ে দেয়, সে পলিসি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব ম্যানেজমেন্ট, যার জন্য ইজিলি ম্যানেজমেন্টকে দায়ী করা যায়। এখানে কিন্তু দায়ী করা যাচ্ছে না। আমার চোখে পড়েনি যে এরকম করে ম্যানেজিং ডাইরেক্টর আমরা দায়ী করে তাকে, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলি খুবই চিন্তার বিষয়। আপনার যেটা বলছে যে এখন লোকে বলছে যে আমাদের ইম্পোর্ট করার জন্য ডলার নাই, বেসিক নিডগুলো যেগুলি আছে সেগুলি কিন্তু আমাদের ইম্পোর্ট করতেই হবে, যেগুলি বেসিক র ম্যাটেরিয়ালস আছে, যেগুলি ক্যাপিটাল মেশিনারি আছে। লাক্সারি আইটেম বাদ দিতে পারি, এটা কোনো অসুবিধা নেই। লাক্সারি আইটেম বাদ দিলে আমার মনে হয় না যে এখানে কোনো ক্ষতি হবে। সেটা যেন টেম্পোরারি মেজার প্রথমের দিকে, এই বছরের প্রথমের দিকে বাংলাদেশ ব্যাংকে নিতে দেখেছি, এটা আমি বলবো ইতিবাচক। ব্যালেন্স অফ পেমেন্ট এখন তো বলা হচ্ছে যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়ার পর ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ ধারায় ফেরত এসছে, আপনি কিভাবে দেখেন? না, এখনো পজিটিভ ধারায় কোথায় এসেছে? আমি তাহলে স্ট্যাটিস্টিক্স দেখতে চাইবো, আমার জানা মতে নাই। এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বিপজ্জনক অবস্থাতেই আছি। আমাদের রিজার্ভ $13 বিলিয়ন কাছাকাছি। এটা কিন্তু এক সময় ইট ওয়াজ নিয়ারলি $40+ বিলিয়ন।
তো সেখান থেকে চলে এসেছে। হ্যাঁ, বুঝলাম এতটা দরকারও নাই, এটা আমি বুঝি অ্যাজ এ ব্যাংকার কিন্তু হিসাবে। তেল as a কিনতে গিয়েই নাকি আমরা এই ব্লিডটা করলাম ইউক্রেন যুদ্ধের পরে। এটা দোষ দেয়া হচ্ছে, কিন্তু ইউক্রেন যুদ্ধতে কিসের ক্ষতি হয়েছে আমাদের? তেল। আমাদের তো মার্কেট, জ্বালানির মূল্যে প্রায় 10 বিলিয়ন 12 বিলিয়ন ডিপ্লিট করে গেছে বলা হচ্ছে। না এটা তো ঠিকই, কিন্তু আমাদের তো এক্সপোর্ট কমে নাই। এক্সপোর্ট প্রসেসগুলি তো আমি মনে করি, আমি ঠিক আমার কাছে স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে নাই, যেহেতু আমি প্রায় 14 বছর আগে ব্যাংক সেক্টর থেকে রিটায়ার করেছি, কিন্তু আমি যতটুকু জানি অনেক এক্সপোর্ট প্রসেস কিন্তু বাইরে পড়ে আছে, সেগুলি আনার কোনো ব্যবস্থা। আরেকটা ব্যাপার আপনাকে একটু জিজ্ঞেস না করলেই নয়, যে ম্যানেজমেন্ট সেইভাবে জড়িত না বলছেন, কিন্তু সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তো সেই দিন থেকে মিসিং। মানে হ্যাঁ, কবির সাহেব, আই নো হিম পার্সোনালি, হ্যাঁ। হি ওয়াজ মানে যদি আমার আন্ডারে কাজ তিনি করেন। অপরাধী না হুমায়ুন হতেন, কবির। বর্ষদি যদি দায়ী হবে, তাহলে উনি এভাবে পালিয়ে গেলেন কেন? এখন কেসটা করা হয়েছে ম্যানেজমেন্টে, তার এগেস্টে করেছে হলমার্কের জন্য। জি। এটা তো হলমার্ক 12 সালের ঘটনা। তখন খুব সম্ভব বাউল ভাই, খুব সম্ভব হি ওয়াজ দ্য চেয়ারম্যান সেই সময়, আমার যতটুকু মনে আছে, মেবি আই এম। সোনালী ব্যাংকের সাবেক এক ব্যবস্থা পরিচালক, আমি নামটা ভুলে গেছি, তিনি না, বাউল ভাই ওয়াজ দ্য চেয়ারম্যান, বাউল ইসলাম। হ্যাঁ। হুমায়ুন কবির ওয়াজ দ্য ম্যানেজিং Managing ডাইরেক্টর। director, আমি জি। বলছি তো হুমায়ুন কবির, আই নো হিম পার্সোনালি, কারণ আমি সেই হ্যাঁ। সময় অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম। তারপরে পরেই তখন সে সোনালী ব্যাংকের ডিজিএফ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ছিল। এই যে জিনিসগুলো, এইগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস স্যার, আমরা তো আসলে সাংবাদিকরা সবই একটু একটু জানি, গভীরভাবে তো কিছু জানিও না, বুঝিও না। এই যে হলমার্কের কেসটা বলা হয়, বোর্ড জানতোই না যে একটা লোকাল এলসির মাধ্যমে শেরাটন ব্রাঞ্চ থেকে তদানীন্তন যা কর্মকাণ্ড করা হয়েছে, আপনি একটু আগে বললেন বোর্ডের অ্যাপ্রুভালে, বোর্ড তো অবহিতই ছিল না, তাহলে বোর্ড কি করবে? না, এইটা অবিশ্বাস্য। আমি একদম ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি, এটা হতে পারে না। টপ ম্যানেজমেন্ট জানবে, আর যদি না জানে তারা শক্ত আরেকটা কথা প্রশ্ন বলতে হয়। আপনাকে একটু না, আমি একটু শক্ত কথা বলে নি। টপ ম্যানেজমেন্ট জানা দরকার কোন ব্যাংকে কোন ব্রাঞ্চে কি হচ্ছে। যদি না জানে, বাংলাদেশ অপদার্থ, রিপোর্টেও সরি ওয়ার্ডটা ইউজ করলাম। আরেকটা ব্যাপারে উত্তর কি দিবেন? আমরা আমাদের ফেরেস্তাদেরকেও তো ট্রাই করেছি, যে ডক্টর আতিউরকে বাংলাদেশ ব্যাংকে ট্রাই করেছি, তার বিরুদ্ধে অর্থনৈতিক মানে দুর্নীতির অভিযোগ নিশ্চয়ই তার চরম শত্রুও করবে না। তো তার আমলেও তো বাংলাদেশ ব্যাংকে এই দুর্ঘটনা ঘটেছে, এবং আবুল বারাকারের মতো সজ্জন মানুষের তো তার বিরুদ্ধে তো আপনি আর যাই বলেন, দুর্নীতির অভিযোগ তো হবে না। তার আমলেও তো সোনালী ব্যাংকে আনান ট্যাক্স কিংবা রক্ষা করা যায়নি। কিন্তু সোনালী ব্যাংকের না, জনতার কথাই বলছি। সোনালী ব্যাংকে হলো হলমার্ক। না, আমি আনান ট্যাক্স কথাই বলি। আবুল বারাকার সাহেবের তো সততার কোনো অভাব ছিল না, তাহলে পারলেন না কেন? না, এটা নিশ্চয়ই উনিও জানতেন, না জানা আমি বলি। তাহলে আর পরে আসি স্যার। না, এটা নাসির ভাই, আপনারা যেটা বললেন এই ব্যাপারে আলোচনা হতে পারে, এটা আমার খুব একটা ডেপথে জানার ব্যাপার না, যদিও আমি প্রায় 10 বছর ব্যাংকার ছিলাম, 5 বছর এখানে, 5 বছর বিদেশে। I have a Standard Chartered number. What is the role of the banking control department of Bangladesh Bank? কিচ্ছু নাই এখানে। Each and every loan has to finally been approved. তাদের অ্যাপ্রুভাল এগোতে পারে না। সেখানে বিসিডির একটা যে ভূমিকা থাকে, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না, অথবা এটা কিরকম একটা পর্দায় অন্তরালে থাকছে আজকাল। এটা তো এরকম ছিল না ভাই। আপনার বিরাট বিরাট ব্যাংকগুলো একটা বড় লোন অ্যাপ্লিকেশন নিয়ে রীতিমতো ঘাম ছুটে যেত, বিকজ বিসিডি কে কিভাবে তারা স্যাটিসফাই করবে, এইটা নাই। না, সেটা যদি স্যার আপনার কাছে আসছি, যদি শুধু ব্যাংকিং না, এই মুদ্রাস্ফীতি, আমরা কতিপয় ডিমওয়ালা দেশের ডিম বাজারকে ধ্বংস করে ফেলছে, এবং বিভিন্ন সেক্টরে আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। এই অস্থির, এটা কি মানে আমাদের উন্নয়নের মানে খেসারত, মানে কি হচ্ছে, মুক্ত বাজারের খেসারত না কি? প্রথমত বাজার একটা মেকানিজম, যেই মেকানিজমকে আমরা যদি ঠিক মতো রেগুলেট না, তাহলে সেখানকার স্পন্টেনিয়াস পাওয়ার স্ট্রাকচার দ্বারা
চলবে। স্পন্টেনিয়াস পাওয়ার স্ট্রাকচারও বলতে পারি বা এমবেডেড পাওয়ার স্ট্রাকচার বলতে পারি। এমবেডেড পাওয়ার স্ট্রাকচার সব সোশ্যাল ইনস্টিটিউশনেই থাকে। এখন আমাদের বাজারে 3টা প্লেয়ার আছে, বাজার না, যে কোনো সোশ্যাল কমপ্লেক্স অ্যাক্টিভিটিতে 3টা প্লেয়ার আছে। একটা হলো ব্যুরোক্র্যাট, স্টেট মেশিনের ব্যুরোক্র্যাট। একটা প্লেয়ার আছে, মানে পাওয়ারফুল প্লেয়ারদের কথা বলছি, এমনি জনগণ তো একটা প্লেয়ার, কমন প্লেয়ার আছে, মানে ভিকটিম প্লেয়ার। হ্যাঁ, মানে যারা কন্ট্রোলিং করতে পারে ইচ্ছা করলে। না, কিভাবে? না খেয়ে? না, আমি বলছি জনগণের কথা বলছি না, আমি বলছি যে রিয়েল পাওয়ারের কথা। সেই রিয়েল পাওয়ারের মধ্যে একটা হলো ব্যুরোক্র্যাটস বা অ্যাডমিনিস্ট্রেটরস, আরেকটা হলো বিজনেসম্যান যারা বিজনেস কন্ট্রোল করে, আরেকটা হলো পলিটিশিয়ানস যারা পলিসি ইত্যাদি। এবং এখন এই 3টা পাওয়ারের মধ্যেই সৎ এবং অসৎ আছে। এখন যদি অসৎ পাওয়ারগুলো, অসৎ ব্যুরোক্র্যাট, অসৎ পলিটিশিয়ান এবং অসৎ বিজনেসম্যান, তারা যদি একটা নেক্সাস তৈরি করে ফেলতে পারে বিটুইন দেমসেলভস, তাহলে সেটা কিন্তু হাইলি পাওয়ারফুল হয়ে যায়। সেখানে ব্যক্তি কোনো এফেক্ট হয় না। আবুল বরকত ক্যানট বি অ্যান এফেক্ট দেয়ার। সিস্টেম তাকে ওদিকে নিয়ে যাবে না, সে একটা এফেক্ট করতে পারে, রাইট টাইমে পদত্যাগ করতে পারে, সেটা করতে পারে। যখনই সে জানতে পারলো, কারণ সে কিন্তু আগে জানে, উনি যেটা বলেছে সে কিন্তু আগে জানে, এই 3 প্লেয়ারদের মধ্যেই যারা সৎ তারা কিন্তু আগে জানে। না, তখন আবার ব্যাংকাররা, ওনার ভাইরা, উনি রাগ না করলে, আমি এদেরকে অনেক, আমারও তো বয়স বেশি না, ওনার মতো কম তো না, ওকে স্যার এই পার্টিটা একটু ডিফল্টার হয়ে গেছে, কানে পানি দিয়ে পানি বের করতে হবে, আরো কিছু লোন দিতে হবে, মানে প্রফেশনালরা তো। সেখানে তো প্রশ্ন আসে কমিটমেন্টের। আপনি সৎ হলেই তো খালি হলো না, আপনি যখন বলবেন যে আমি 0 টলারেন্স অফ দুর্নীতি করব, ম্যানিফেস্টোতে লিখবেন, তারপরে আপনি 0 টলারেন্স করবেন না, দ্যাট শোজ যে তোমার কমিটমেন্ট নাই, যেই হোক না কেন। অথবা এই অশুভ চক্রের কাছে জবাবদিহিতা থাকতে হবে, জবাবদিহিতা তো স্বচ্ছতা থাকবে, এবং কিন্তু জবাবদিহিতা। আমার যদি কমিটমেন্ট না থাকে, তাহলে আপনি একটা সহজ চাপের কাছে, মানে ডিগ্রি অফ কমিটমেন্টের উপর নির্ভর করবে কোন লেভেলে গিয়ে আপনি কম্প্রোমাইজ। আরেকটা জিনিস স্যার বলেন তো, আপনি আমাদেরকে পড়াতেন, আমরা না, আমি হয়তো আপনার সরাসরি ছাত্র না, কিন্তু আপনার ছাত্ররা আমার বন্ধু, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে যত বড় মুক্ত বাজারই হোক, সরকারের ইন্টারভিন করার সক্ষমতা থাকা প্রয়োজন, টিসিবি থাকা প্রয়োজন, গাড়ি ঘোড়ার ক্ষেত্রে বিআরটিসি থাকা প্রয়োজন, টেলকোর ক্ষেত্রে টেলিটক থাকা প্রয়োজন। আমরা কি এই বাজারকে কন্ট্রোল করতে পারছি না সরকারের ইন্টারভেনশন সক্ষমতা না থাকার কারণে? এটাও কি একটা বড় কারণ? না, ওটা স্ট্রাকচার অফ দ্য মার্কেটের উপর ডিপেন্ড করে। যেমন ধরুন এডিবল অয়েলের মার্কেট, এডিবল অয়েলের মার্কেটের এই আপনি একটু এটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট গুলি স্যার বরং বেটার অফ, বিকজ আচ্ছা, আমরা আমি প্রাইস শেষ করি। জানি, সরকার বেঁধে দিচ্ছে, একটু হয়তো স্টেবল থাকে। এই ক্ষেত্রে নিয়মিত থাকছে এই যে না, সব না, মার্কেট সবসময় যে ইরাটিক হবে তা তো না, সবসময় যে খারাপ করবে তা তো না, কখনো খারাপ ভালো করবে। যেটা হলো কন্ট্রোলিং পাওয়ারটা কার হাতে আছে, সেটা হলো, সেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এই এডিবল অয়েলের 80% অয়েল হয়তো, মানে যেটা ভোজ্য তেল যেটা, সেটা আসে 4টা কোম্পানির মাধ্যমে, 4টা গ্রুপের মাধ্যমে। তো ওই 4টা গ্রুপ হলো এস আলম গ্রুপ, একটা গ্রুপ হলো সিটি গ্রুপ, একটা গ্রুপ হলো সম্ভবত মেঘনা গ্রুপ, আর আরেকটা গ্রুপ আছে আর কি, ওটা হলো টিকে গ্রুপ। তো এই যে 4টা গ্রুপ আছে, এই 4টা গ্রুপ ইচ্ছা করলে ক্যান প্লে হ্যাভক উইথ দ্য প্রাইস। কিন্তু এইখানে আবার নিয়ন্ত্রণও করা যায় সরকার যদি তাদের সাথে বসে। তখন ওই যে ওই নেক্সাসের মধ্যে পাওয়ার কার, কমিটমেন্ট কার এবং স্টিক কার, ক্যারট কার। স্যার আরেকটা অর্থনীতির বিষয়ে স্যার আপনার কাছ থেকে একটু শুনে নিই, তারপর আরো 2-3টা আমাদের ভোলাটাইল ইস্যুতে যাব। যে আমাদের অর্থনীতির যে সামগ্রিক অবস্থা, আপনি যদি সামগ্রিক অবস্থা তো ভালো ছিল, 2019 সাল পর্যন্ত যথেষ্ট ভালো ছিল। শুধু অর্থনীতি না, আমাদের সামাজিক উন্নতি অনেক হয়েছে। তারপরে থেকে প্রথম করোনা, তারপরে ইউক্রেন যুদ্ধ, এখান থেকে শুরু হলো। এরপরে হচ্ছে আমাদের অনেকগুলি ভুল সিদ্ধান্ত হয়েছে,
অনেকগুলি সময় মতো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখন নেওয়া হচ্ছে, কিন্তু আগে নেওয়া হলে এগুলি কাজ হতো, এখন হচ্ছে না। যেমন একটা ব্যাংকিং সেক্টরে যে ব্যাংক কাজ করবে না, কারণ প্রতিষ্ঠানগুলো তো কাজ করে না, প্রতিষ্ঠানগুলোতে অনেক সমস্যা আছে, কাজ করে না। কিন্তু অন্যান্য দেশে কাজ করলো, ইন্টারেস্ট রেট বাড়ানোর পরে মূল্যস্ফীতি কমে আসলো। মার্কিন যুক্তরাষ্ট্রে, আমাদের আশেপাশে ভারতে, শ্রীলঙ্কায়ও কমে আসলো। কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠান যেহেতু কাজ করে না, কিন্তু এত আবার তারপরে অনেক দেরিতে করলো, কিন্তু অনেক আগে করার কথা, অনেক দেরিতে। আর এখন যেটা সমস্যা হচ্ছে আমি মনে করি, IMF বসে আছে, ওরা বলে ঘুম থেকে উঠে একটা সিদ্ধান্ত হয়ে যায়। এটা তো হওয়া উচিত না। আমাদের তো সিদ্ধান্ত হতে হবে বাস্তবতা বিবেচনায়। আর অর্থনীতিতে যে একটা খাতের সঙ্গে আরেকটা খাতের সম্পর্ক থাকে, আমি একটা খাতের সিদ্ধান্ত নিলাম, অন্য কোথায় কি হচ্ছে সেটা বিবেচনা করলাম না। যেমন ডলারের দাম বাড়ানো হলো, তারপরে যে মূল্যস্ফীতি হবে, তারপরে যে আমাদের রপ্তানি খরচ, রপ্তানির যে উৎপাদন খরচ বেড়ে যাবে, এগুলি চিন্তা করলাম না। বললাম যে সরাসরি বেড়ে যাবে, বেড়ে গেল, তো বেড়ে গেছে। তারপরে না, আমদানি বাড়লো, কিন্তু তৈরি পোশাকের 40% হচ্ছে আমদানি, ব্যাক টু ব্যাক, মানে বাইরের থেকে আনতে হয়। তো এটার দাম বেড়ে গেল, তাদের খরচ বেড়ে গেল। দাম তো ঠিক করে দেয় আন্তর্জাতিক বাজারে, তো এখানে কি করে রপ্তানি বাড়বে? বলছে রপ্তানি বাড়ানোর জন্য করা হয়েছে। তো এই যে আমার তো মনে হয় এগুলি মনে হচ্ছে কি কচি কাঁচার মেলার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, যে ঘুম থেকে উঠে মনে হলো একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নেই। রাত্রে ঘুমিয়েছি খুব ভালো করে, সকালে একটা সিদ্ধান্ত, তো ঘুমাই নাই, এটা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। এরকম অনেকগুলো ঘটছে। আমরা তো বাচ্চারা তো অর্থনীতি ঠিক করতে পারি নাই, এখন তো আপনার মানে 80 ঊর্ধ্ব সিটিজেনদের হাতে আমরা অর্থনীতি পরিকল্পনা তুলে দিয়েছি। দেখা যাক, মাত্র শুরু হয়েছে, তো দেখা যাক কি হয়। না, এখানে ব্যাপার হচ্ছে তো ওই যে আকাশ যেরকম বললো না, অনেক লোক আছে, অনেক প্লেয়ার আছে। আমি একটা প্লেয়ার, একটা গোষ্ঠীর দুষ্টচক্র বলি সবগুলাকে। দুষ্টচক্র ব্যক্তি হতে পারে, একটা যোগ সাজস হতে পারে, যে দিচ্ছে যে নিচ্ছে তার মধ্যে হতে পারে, বা বাজারের তুমি যেটা বললে যে কয়েকজন নিয়ন্ত্রণ করে। এই দুষ্টচক্রগুলো তোমার বাজারকে কাজ করতে দিচ্ছে না। বাজার কাজ করতে, আচ্ছা এখন যখন নব্য উদারতাবাদ, আমরা সেটা অনুসরণ করি, যখন সুবিধা হয় তো জিজ্ঞেস করলে বলবে যে বাজারে আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই, যেটা বাজার করবে। আবার দেখা যায় অন্য জায়গায় হস্তক্ষেপ করাও হয়, কারণ আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কোনটা ঠিক মতো করবো। নব্য উদারতাবাদ হচ্ছে যে সব বাজারে ছেড়ে দাও, সরকারের শুধু ডিফেন্স এবং ওইগুলোই ফরেন পলিসি, এই দুই একটা যা করবে, বাকিটা বাজারে ছেড়ে দাও। আবার হস্তক্ষেপও করা হয় সুযোগ মতো ওই গোষ্ঠী, যেমন ব্যাংকিং সেক্টরে দেখলাম মার্জারের নামে কেউ লাভ দিয়ে মার্জার করলো, কেউ বললো আমি হব না। হ্যাঁ, কেউ হবো না, এটা বাধ্য করা হচ্ছে। এটাও তো আরেকটা সমস্যা, যে কাউকে বাধ্য করা হচ্ছে, কেউ করতে চায় না, আবার বেরিয়ে যাচ্ছে, মানে কোনো ইয়ে নাই, একেবারে কোনো কনসিস্টেন্সি নাই নীতিতে। আরেকটা যেটা আমি দেখছি এখন ইদানিং হচ্ছে কি, দুর্নীতি। ইশতেহারের কথা বলতে, দুর্নীতি তো ইশতেহারে 1 নম্বর, 18 সালে ছিল, 14 সালে ছিল, 23 সালে আছে। এখানে আমার মনে হচ্ছে যে কিছু শকুন ঘোরাফেরা করছে উপরে, কোথাও মাংস আছে, চুপ মারে। প্রতিদিন দেখি পত্রিকা খুললে 10,000 কোটি টাকা নিয়ে গেছে, 20,000 কোটি টাকা নিয়ে কোথায় গেছে। তো এগুলো কি করে হয় একটা রাষ্ট্রে? এটা তো হওয়ার কথা না। রাষ্ট্র যদি রাষ্ট্রের মতো চলে তাহলে তো এটা হওয়ার কথা না, কিন্তু এটা হচ্ছে, এবং তাদেরকে আমরা ধরতে পারছি না। সম্প্রতি 2-1টা ধরা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যাবে কিনা এটা অনেকেই সন্দেহ পোষণ করছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী খুবই সজ্জন মানুষ, তিনি আমাদের একটা অনুষ্ঠানে বলেছিলেন এই উদার নীতিতে এই ঘটনাগুলি অনিবার্য। হ্যাঁ, উদার নীতিতে অনিবার্য, আবার অনিবার্য নয়ও। যদি আমি বাজার তো নিয়ন্ত্রণে রাখতে হবে, রেগুলেটর তো আছে একটা, কতদূর যাবে কতদূর যাবে না। নব্য উদারতাবাদে আমি বিশ্বাস করি না। আমি আসলে মোটামুটি বাজারেও বিশ্বাস করি না ওইভাবে আর কি। আমি চাই যে যারা দুর্বল তাদের পক্ষে সরকার থাকবে, একেবারে পরিষ্কারভাবে। তাদের পক্ষে থাকবে না। এখানে আমাদের সমস্যা হয়েছে যে 4টা গোষ্ঠী, আকাশ তো 3টা বলেছে, আরেকটা আছে সশস্ত্র বাহিনী, এটা যোগ করে নাই, আমি জানি না কেন করলো না। এই 4টা গোষ্ঠী হচ্ছে অসৎ না, ক্ষমতা, শোনো, অসৎ না, ক্ষমতা হচ্ছে আমলা, তারপরে ব্যবসায়ী, তারপরে রাজনীতি, তারপরে সস্ত্র। এই 4টা হচ্ছে চেয়ারের মালিক, এরা চেয়ারে বসে, তারা বেশি মানুষ সবাই, বাকি সব অপাংতেয়। সারা দেশের অন্যান্য যারা আছে না, সব অপাংতেয়। আমরা সবাই অপাংতেয়। তো
তো কাজে এখানে তো এরা যা করবে তাই ঘটবে। তারা নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়ন্ত্রিত হবে, তারা না চাইলে হবে না। কিন্তু আমি তো সেনাবাহিনীর আমার ভাই বন্ধুদের জানি এই শেয়ার বাজার কেলেঙ্কারিতে তাদের সর্বশেষ ইউএন থেকে আনা কয়েকটা টাকা সেটাও তো খেয়ে ফেলেছে। তাদেরকে তো দেখতেছি ভিকটিম। হ্যাঁ, কেউ ভিকটিম হবে, এটা মোটেই এই জায়গায় তো কেউ ভিকটিম হবে, কেউ জিতবে। এটা তো খেলাটা হচ্ছে কে কত নিতে পারে, সেখানে তো কেউ হারবে, কেউ জিতবে। কার সঙ্গে কার লেজ কতটা লম্বা, কার হাতে। আপনার কাছে একটু আসি, আপনি ব্যাংকার, আমি একটু ব্যাংকিং থেকে পররাষ্ট্রনীতিতে অর্থনীতিকে ট্রানজিট করার জন্য আপনাকে ব্যবহার করতে চাই। যে এখন তো অর্থনীতি তো আর আমরা চলতে পারলাম না, আমরা শুনছি আমরা নাকি বাজেটারি সাপোর্ট নিতে যাচ্ছি আন্তর্জাতিক IMF এর লোন না শুধু, ইউরোপ, ভারত এবং চায়নার সাথে বিভিন্ন পত্রপত্রিকার $5 বিলিয়ন বাজেটারি সাপোর্টের কথা হচ্ছে। সেই অবস্থায় আমরা অর্থনীতিকে নিয়ে গেলাম। আবার ওদিকে ভারতের নির্বাচন, আমেরিকার নির্বাচন, কি দেখেন আপনি? আমরা জিওপলিটিক্যালি এইসব ফান্ড অ্যাক্সেস করার সক্ষমতা আছে আমাদের, নাকি একজন থেকে নিতে গেলে আরেকজন হাত কেটে দিবে? বর্তমানেও আমাদের যে সূচকগুলো আছে এগুলা অবশ্যই এখনো ইতিবাচক। এখানে একজন অত্যন্ত বিজ্ঞ সম্মানিত ব্যাংকার আছেন। আমাদের আপনার জিডিপি ডেট সার্ভিস রেশিও এখনো ভালো, যদিও আমাদের রিজার্ভ কমে গেছে, কিন্তু ডেট সার্ভিস রেশিও ইজ গুড। অন্যান্য ইন্ডিকেটার্স আর অলসো স্ট্রং। IMF এগুলো খুব ভালোভাবেই লক্ষ্য নিয়েই তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি একটু ডিফল্ট হয় না, নট আ সিঙ্গেল, বাংলাদেশ ইজ এ কান্ট্রি ওয়্যার দেয়ার হ্যাজ বিন নট। এই জন্যই আমাদের আক্ষেপটা, এত ভালোভাবে চলছিলাম। এখন আমি একটু অন্য জিনিস চিন্তা করছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন বিদেশি বিনিয়োগ এখানে আকর্ষণ করার জন্য, এবং এই একটা ব্যাপারে কিছুটা আপনার কনসেনসাস বলেন যে এখানে ইট মাস্ট বি ড্রিভেন বাই ইনভেস্টমেন্ট। সেখানে কতগুলো ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে। সিঙ্গাপুরে একটা নতুন কোম্পানি ওপেন করতে লাগে 1 দিন, ভিয়েতনামে লাগে 8 দিন, অন্যান্য দেশে 12 দিন, কোনো কোনো দেশে 16 দিন। সবকিছু রিফর্মের পরেও ওয়ান্স এগেন উই কাম ব্যাক টু দি গুড ওল্ড বিউরোক্রেসি। সেখানে আমাদের কিন্তু এখনো প্রায় 3 মাসের মতো লাগছে। বাংলাদেশ এখন ক্যাপিটাল কিন্তু এই রাজনীতি এগুলো দেখে না, রাজনীতির সুগন্ধ সুবাতাস বা কুবাতাস কিছুই বোঝে না। তারা বোঝে যেখানে গেলে দেখেন টু বাংলাদেশ ইজ এ হ্যাপনিং প্লেস। এখানে যথেষ্ট হচ্ছে, এখানে ইনভেস্টমেন্টের পরিবেশটাকে আপনার আরো তাড়াতাড়ি করা যায় এরকম একটা বন্দোবস্ত করা খুব একটা ডিফিকাল্ট না। এইটা যদি করতে পারেন এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, সেটা আমাদের এই অঞ্চল থেকেও আসবে, বিদেশ থেকেও আসবে। আমেরিকান ফরেন পলিসি যাই বলুক না কেন, আপনার আমেরিকান আপনার ট্রেড পলিসি, বিজনেস পলিসি উইল বি ভেরি ডিফারেন্ট। সবসময় হয়েছে বহু দেশে কেন চীনের সাথে তাদের কি আদান প্রদান হচ্ছে না, তাদের বিশাল ব্যবসা হচ্ছে, বিশাল ব্যবসা। আর ভারত চীনও যদি দেখেন, লার্জেস্ট ট্রেডিং পার্টনার ইজ ইন্ডিয়া এন্ড চায়না, আর সেটা আপনার অ্যাবাউট 80% ইজ ইন ফেভার অফ চায়না। সো দিস থিংস হ্যাভ এ মোমেন্টাম অফ দেয়ার ওন। সেখানে আপনার বিনিয়োগের ক্ষেত্রটাকে সুন্দর আরো করা উচিত। আরেকটা জিনিস বারবার আমরা বলি, বারবার ওটা নিয়ে আলোচনা হয়, তো হোলি কাউ আপনার ব্ল্যাক মানিকে হোয়াইটেনিং। আমার মনে হয় এগুলা আমরা এই বারবার একই কাজ করে যাব, এটা কেউই হোয়াইটেন করবে না আন্ডার দি প্রেজেন্টেশন। এখানে একটা আমি জানি এটার বিরুদ্ধে অনেক রকম প্রতিবাদ হবে। ট্যাক্স রেটটা যদি কমিয়ে আনা যায়, কারণ আপনার এই মঞ্চে এই প্ল্যাটফর্মে সব রকমের আলোচনার একটা সুযোগ আছে। আমার আলোচনা যে সঠিক তা আমি বলবো না, 3 দিন পর আই মাইট রিভিউ মাই থিঙ্কিং। কিন্তু এবার তো বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স 25 থেকে বাড়িয়ে 30 বাড়ানো হবে। এই বাড়ানো হলে আমার মনে হয় না, মানে লন্ড্রিং আরো বাড়বে। বাস্তবতা যেটা আপনি ব্যাকসেটটা কমিয়ে এনে যদি এই ব্ল্যাক মানিটাকে আপনি ইকোনমির ভিতরে আনতে পারেন, সেই একটা আমার ক্রিয়েটিভ ইনোভেটিভ। আপনি তো ভাই, আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমার দীর্ঘদিনের পরিচয় থাকাই ব্যাপার, আমি ভেবেছি যে ওনার সাথে এটা আলাদাভাবে একটু আলাপ করবো। কিন্তু উনি তো অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, যদিও উনি পররাষ্ট্রে ছিলেন, উনি এইসব ব্যাপার নিয়ে ডিল করছেন। আপনি তো ব্যাংকারও ছিলেন, আপনি এগুলি বুঝেন, আমরা সাধারণ মানুষ মাঝে মাঝে বুঝি না, মানে কিন্তু মানে কেমন যেন সন্দেহ লাগে। এই অফশোর ব্যাংকিং এটা আবার কি জিনিস?
এইটা তো এটা একটু আপনি যদি একটু বোঝাতেন। এইটা তো একটা জিরো কুপন বন্ড সমস্ত- এন্ড অফশোর ব্যাংকিং এগুলো কেমন ভয়ের ব্যাপার। এটা ভয়ের ব্যাপার, কিন্তু সমস্ত পৃথিবীর যেখানেই আপনার বিনিয়োগ আছে, উৎপাদন আছে, তারা বহু লোক এই অফশোর ব্যাংকিং এর সুযোগ সুবিধা নেয়, কিন্তু ইট ইজ নট বিয়ন্ড দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। একজন না, কয়েকশো কয়েক হাজার যারা এই অফশোর ব্যাংকিং এর সাংঘাতিক সুদ, ধরে নেন যদি ইংল্যান্ডের হয়, সে কিন্তু ইংল্যান্ডে একটা রাতও থাকতে পারে না, হি ক্যানট ইভেন লিভ ইন দ্যাট কান্ট্রি। তো এই সমস্ত রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অফশোর ব্যাংকিং তো এমন এমন জায়গায় বেশি প্রচলিত যেসব আইল্যান্ডের নামও আমরা শুনি না। তো আমরাই মানে যদি আশা হয় এই অফশোর ব্যাংকিং এর নামে লন্ডার্ড মানি ডলার আকারে এফডিআর হয়ে আমাদের দেশে ফিরবে, এটা কি হবে? আপনার এখন ডিপেন্ড করবে, এটা যদি হয় স্যার, সেটা আপনি যদি একটু আপনার ইনভেস্টমেন্টের ক্লাইমেট এখানে ঠিকই আছে, কিন্তু না, এটা ইনভেস্টর না, এটা সরাসরি এফডিআর, আর তো কিছু না। এফডিআর তারা যদি যে দেখে যে ভিয়েতনামে এটা খুব তাড়াতাড়ি করতে পারছে, এখানে খালি এফডিআর এনে একটা সিজন আসল ব্যাংকার যারা রিয়েল বিজনেস পিপল, এন্টারপ্রেনার, উদ্যোক্তা যারা, তারা কিন্তু টাকাটা ব্যাংকে বসিয়ে রাখতে চায় না। না, এটা না, এটা লন্ডার্ড মানিকে যদি টার্গেট করে করি করতে হলে এখানে অ্যাট্রাকটিভ করতে হবে, যেটা চীন করেছে। তো কি মনে হয় আপনার? আমি যেটা ধন্যবাদ আপনাকে, এটা ইস এ ভেরি গুড কোশ্চেন ইউ রেজ, যে এই টাকাগুলি যদি লন্ডার্ড নাকি নট লন্ডার্ড, আমরা যদি চোখ বন্ধ করেও রাখি। হ্যাঁ, কিন্তু কোশ্চেন হলো আপনার কিন্তু ওই অফশোর ব্যাংকিং কেওয়াইসি আছে, নো ইয়োর কাস্টমার, সোর্স অফ দিস ফান্ড দে লাইক টু ফাইন্ড আউট। সবসময় এটা আমাদের দেশেও কিন্তু এটা প্রচলিত আছে, কিন্তু এখানে হয়তো ওভারলুক করছে। মেইন জিনিস হলো টাকাটা কোথা থেকে আসছে, এটা ওভারলুক করা হয়। আর টাকা আসার ব্যাপারে আমাদের রেস্ট্রিকশন বেশি, টাকা যাওয়ার ব্যাপারে যেমন আছে, আসার ব্যাপারেও কিন্তু রেস্ট্রিকশন আছে। কিন্তু এইটা আমেরিকা বা ইউরোপে রেস্ট্রিকশনটা কম্পারেটিভলি কম। আর ব্যাংকিং সেক্টর থেকে বন্ড ইস্যুটাকে কিভাবে দেখেন? আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানতাম, বন্ড ইস্যুর মালিক হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ব্যাংকগুলি যে বন্ড ইস্যু করছে না, ওটা তো ব্যাংক, ওখানে তার দেয়ার দা কি বলে এটাকে আপনার অপারেটর, একটা দিস টার্ম এক্সাক্ট টার্ম আছে, সেফ কিপিং এর জন্য তারা করে। কিন্তু যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অ্যাপ্রুভাল নিতেই হবে তাদের, কিন্তু এরা ব্যাংকিং চ্যানেলের থ্রুতে টাকা কালেক্ট করতে পারে। এইটা হলো মোস্ট, কতখানি? আনফরচুনেটলি ডিউ ডিলিজেন্স হয় না এখানে, স্বজন প্রীতি খুব বেশি রকম দেখা যায়, নিজেদের লোকজন এগুলি দেখা যায়, যার জন্য এই করাপশন বা দুর্নীতি যেটাই বলে বেড়ে গেছে। আমরা যদি একটু সাবজেক্ট পরিবর্তন করি, যে আমাদের টেবিলে এই ইকোনমির আলাপটার পাশাপাশি এখন এই যে ইউনুস আজিজ বেনজির, এই আলাপগুলি বেশ, আপনাকে যদি জেনারেল আজিজকে দিয়েই শুরু করি, যে সুশাসনের কোথাও না কোথাও শুরু করতে হবে, এটা জেনারেল আজিজ হোক আর যেই হোক, এখানে কারো কোনো বাধা থাকা প্রয়োজন নাই। কিন্তু জেনারেল আজিজের এগেনস্টে যে অভিযোগগুলি আসছে, এখন মার্কিনিরা প্রথম করলো, দুদকে অভিযোগ হয়েছে, দুদক এখনো টেক ওভার করেনি। এটা নিয়ে দুইটা আলোচনা বাজারে, আমরা এখানে তো সব খোলামেলা আলোচনা করি। তিনি তো সার্ভিং আর্মি চিফ ছিলেন, যে টেনিউরটা বলা হচ্ছে তার সার্ভিং টাইম, এমন না যে রিটায়ারমেন্টের পরে তার দুর্নীতির অভিযোগ, এটা প্রতিষ্ঠানের গায়ে উপর যে পড়ছে কিনা। এবং জেনারেল আজিজের প্রতি আমরা, ইভেন তার ভাই ব্রাদারের প্রতি যেই অভিযোগগুলি উঠছে, সেখানেও আমরা খানিকটা আনকাইন হচ্ছি। কেননা সেই সময় আমরা যারা প্রথম ছোটখাটো রাজনীতিতে তরুণ কিশোর অবস্থায় ঢুকেছি, আমরা জানি ৭৫ পরবর্তী সময়ে ফ্রিডম পার্টির বিরুদ্ধে যে আওয়ামী লীগের উপর হত্যাযজ্ঞ, কিংবা জননেত্রী শেখ হাসিনা দেশে যখন ফিরেন তার উপর যখন আক্রমণগুলি হয়, জেনারেল আজিজের ভাইরা ডেভিড কিংবা জোসেফ, যাদের কথা বলা হচ্ছে, নাম হয়তো আমার ভুল হতে পারে, আমার ক্ষমা প্রার্থী, তখন তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই সময়ে তাদেরকে ওই সরকার মামলা দিয়েছিল, সেই মামলায় তাদের সাজা হয়েছিল, সেখানে ক্লেমেন্সি এসেছে, সেটা একটা দিক। অন্যদিকে জেনারেল আজিজের দুর্নীতি, এখানে কি দেখছেন আপনি? প্রতিষ্ঠান জড়িয়ে যাচ্ছে নাকি শুধু ব্যক্তি পর্যন্ত থাকবে?
আর তখন আর তাই যদি হয় জেনারেল আজিজের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওই টাইমের হয়, মানে এজেন্সিগুলি কি করে? একটা সিটিং সেনাপ্রধানকে যখন দেওয়া হয় তখন তো তার প্রতি একটা আস্থা রেখেই দেওয়া হয়। এজেন্সিগুলি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করে, সেনা প্রধানকে দেখে রাখাও তার কাজ। রাইট, ডিজিএফআই, এনএসআই, কিন্তু তারা অনেক সময় আমাদেরকে দেখে রাখে বেশি। তারা কিন্তু সেনাবাহিনীর উপরে চোখ রাখে এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ বা সেনাবাহিনী যদি কিছু করতে চায় সেটার ব্যাপারেও সরকারকে অবগত করে, এটা রেগুলার ব্যাপার। আর করাপশন ধরনের কিছু হলে তো সরকারকে অবগত করবেই। এখন প্রশ্ন হলো যে ধরেন ডিজিএফআই যে ফোর্সেস যেটা, সেটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় নিয়েই সরকারকে জানায়। হ্যাঁ। সরকারকে জানানোর যে মেকানিজমটা এইটাই। তো তখন কি জানিয়েছিল সরকারকে, আজিজ কি করছে বা না করছে, এটি তো সিক্রেট, এটা তো আমরা জানবো না কখনোই। হয়তো বা জানিয়েছিল, কিংবা তার মধ্যে অভিযোগেরই আদৌ কোনো না, সত্যতা এই আছে অভিযোগগুলো কিনা, সদস্য নিশ্চয়ই সেটা আমরা জানি না। নিশ্চয়ই এই 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 খবরগুলো, এই তথ্যগুলো সরকারকে জানানো হয়েছে। সরকার সেটাকে কিভাবে অ্যানালিসিস করে, সেটাকে কোন আঙ্গিকে দেখেছে, সেটা উইল নেভার আর আপনারা একবারও মনে হয় যেন মার্কিন তুষ্টিকরণের ভিকটিম ডক্টর জেনারেল আজিজ, এটাও একটা বক্তব্য। জেনারেল আজিজের ব্যাপারে যে অভিযোগগুলো হয়েছে, আমি 6টা অভিযোগ, 6টার মধ্যে দুটো হলো খুব জেনারেল ভেগ ধরনের, যেমন his actions have contributed to the undermining the Bangladesh democratic institutions। কিভাবে হলো এটা? উনি সেনাপ্রধান এটা ছিলেন। নিশ্চয়ই তাদের মাথা ব্যথা না, তারা তাদের দেশ সামলাক, এটা বাদ দেন। না, আমি বলছি যে ওর অভিযোগটা এইটা ভেগ, আরেকটা হলো পাবলিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করেছে, ভেগ। Vague। আচ্ছা, তাহলে এই দুটো ভেগ আমরা মেনে নিতে পারি। তাহলে বাকি রইল কি, হি অ্যাকসেপ্টেড ব্রাইট। একই অভিযোগে তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধে তো না, সেটা তো কিন্তু সেই আনতেই তুলনা পারে। মাসুদ আওয়াজকে আমরা নাই করি। সেই তুলনা আমরা নাই বা কেন? ওদের ভুক্তা দিয়ে রাখলাম। আপনার জেনারেল টার্মে বলছে হি অ্যাকসেপ্টেড ব্রাইবস ইন এক্সচেঞ্জ অফ গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট ইন সিগনিফিক্যান্ট করাপশন। না, সেনাবাহিনীতে কি একজন ব্যক্তির পক্ষে কোনো লোক না, নিয়োগ দেওয়া সম্ভব? সেটাই বলছি। সো দিস ইজ ভেগ, সো দিস ইজ নট, ওইভাবে আপনি যদি বলেন তাহলে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, দুটো আছে, হেল্প হিজ ব্রাদার ইন সামথিং, ইয়েস, ওখানে একটু রেকমেন্ড করেছিল ওর ভাইয়ের ওই Passport পেতে। এই একটা কাজ বলতে পারেন, ন্যায় বা অন্যায় বা ন্যায়। মানে এইটা যদি অপরাধ হয়, বাইডেন তার পুত্রকে দিয়ে যা করেছে তার 100 বার ফাঁসি হওয়া উচিত। আচ্ছা, আমরা তুলনা না করেই বলি যে আমাদের দেশের আইনে এটিকে আমরা বলতে পারি কিছুটা আইনের ব্যত্যয় হয়তো ঘটিয়েছে। আজিজ বলেছে তো, ওই ডয়েশে তো বলেছিল, এরকম তো কত লোকেই করছে, আমি সামান্য একটু ভাইয়ের জন্য করেছি, এটা কি বড় অপরাধ করেছে বলেছে। নাও উই ডিসাইড, পিপল ডিসাইড ওয়েদার হি ইজ গিলটি অর নট। ওকে, তাহলে এই যে বিষয়গুলো, লেট হিম ডিফেন্ড হিমসেলফ। সরকার এর মধ্যে কোথায় ইনভলভ, আমি তো ওইভাবে না, কিন্তু দেখছি না। এটা এই কেসটা টেক আপ করার মাধ্যমে কি আমরা প্রতিষ্ঠানকে অনর্থক টেক আপটা করছে কে? টেক আপ তো করছে বিদেশি একটা, না, বিদেশিরা। এখন দেখছি দুদকে এটা ও, পাঠানো এখন হচ্ছে। তো অন্য বিষয়, যেহেতু এটা পাবলিকলি এসেছে, যে কোনো সরকারের দায়িত্ব কোনো কিছু আচ্ছা। পাবলিক হলে সেটিকে নিয়ে কিছুটা একটা ইনভেস্টিগেশন করা এবং সেটিকে স্বচ্ছভাবে প্রকাশ করা, এটি তার ডিউটি। সেটা করুক, তাতে তো আজিজের কিছু এসে যাচ্ছে না, না। জনগণেরও কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুশি হব যে না, কিন্তু জয়সবেলি এই আজিজ সাহেবের, মানে এটা তো আমি মনে করি হাই ট্রান্সপারেন্ট একটা ট্রায়াল হচ্ছে যদি দুদক নেয়। Yes. এখানে আমরা সাধুবাদ না দিয়ে জয়সবেলি আমার যারা বাংলাদেশ জয়সবেলির বিরোধী ব্যাপার অন্য। বাংলাদেশ বিরোধী কিছু চক্র এটাকে সেনাবাহিনীর বিরুদ্ধে, বাহিনী ইটসেলফের বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছে, এটাকে কিভাবে দেখে না? বাহিনী এগুলো নিয়ে অত চিন্তা করে না। বাহিনী আসলে না, তারা তো বাহিনীকেই একেবারে শ্লাঘা দিতে চায়। সেটা তো ধরেন একটা মতবাদ, যেমন আমরা এখানে বসে একটা মতবাদ দিতে পারি যে বাংলাদেশের ইকোনমি এখন নিচে চলে গেছে, সেটা তো মতবাদের ব্যাপার, বাট দ্যাটস নট দি ট্রুথ, দ্যাটস ওয়ান ওয়ে অফ থিঙ্কিং। ডয়াসেবেলি কি বলেছে তাতে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর এটা নিয়ে অত চিন্তারও কিছু নেই, সরকারেরও বোধহয় কিছু নেই, বা বক্তব্য তো দিতেই পারে, আমরা যেমন দিচ্ছি না এখানে। কিন্তু না, বাহিনীর বিরুদ্ধে করার একটা কারণও আছে, কারণ হচ্ছে এটা আসলে তাহলে মাথা ব্যথা আপনার এটা টানটা বিষয়টা- নিয়ে দিয়ে বাহিনী দিলেন। কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আসলে সরকার। আপনি উদ্দেশ্য খেয়াল করে সরকার। দেখবেন, উদ্দেশ্য সরকার। বাহিনীকে যদি বিতর্কিত করা যায়, কারণ বাহিনী সরকারের একটা প্রতিষ্ঠান এবং খুব একটা স্ট্রং প্রতিষ্ঠান। আপনি দুটো জিনিস দেখবেন, ব্যুরোক্রেসি, পুলিশ এবং এখন তিনটে মানে আছে, টার্গেট আছে, ব্যুরোক্রেসি, বাহিনী এবং পুলিশ। এই যে এই জায়গায়
কেন করা হচ্ছে এবং খুব খুব মানে কৌশলে করা হচ্ছে। আপনি দেখুন জাতিসংঘে বারবার প্রশ্ন ওঠানো হয় যে জাতিসংঘে যারা মানবাধিকারের সঙ্গে জড়িত এবং বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বাহিনী, ধরুন এই যে এত বড় আমেরিকায় গাজা বিরোধী যে হলো, পিটায়ে লাশ করে দিয়েছে, একদম এমন পিটান পিটিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে। আপনারা আমরা দেখতে পাইনি অনেকগুলো আসলে প্রচুর বাংলাদেশের ছেলেমেয়েও আছে। নিউজেও কিন্তু মিডিয়াতেও কিন্তু এটাকে সাপ্রেস করা হয়েছে, আমরা অনেক কিছু দেখি নাই, রাতে করা হয়েছে, লাইট বন্ধ করে দেওয়া করা হয়েছে। তো এগুলো বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বা বাংলাদেশের বাহিনীগুলোর বিরুদ্ধে কিন্তু একই ধরনের কথা হচ্ছে। সবগুলো স্টুডেন্ট আইডিয়ালি কোনটাকে আমরা মানবাধিকার ধরছি আর কোনটাকে ধরছি না। কোন ছোট ইউনিভার্সিটির মানুষ ইজি প্রে যদি সরকারকে বা শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি যে যদি শেখ হাসিনাকে দেখি আমরা একটা নিজে একটা ইনস্টিটিউশন হিসেবে, তাকে যদি আপনাকে ছোট করতে হয়, তার এই যে সহযোগী প্রতিষ্ঠানগুলো যারা আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আগে একটা চাপের মধ্যে রাখা। এই প্রবণতা কিন্তু দীর্ঘদিন ধরে আসলে শুরু হয়েছে 2013 থেকে। আপনি যদি মনে করতে পারেন হেফাজতের ওই সময় থেকে শুরু করা হয়েছে এবং এখন আমরা দেখতে পেয়েছি এটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এবং ধরুন মিডিয়া নামে, ব্রিফিং এর নামে যেসব প্রশ্ন সাংবাদিকরা করেন, ভেরি লিডিং কোয়েশ্চেন, ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলছে, ওখান থেকেই তো আসে ব্যাপারটা। আপনি দেখবেন ওখানে খুব অর্কেস্ট্রেটেড। আপনি ওখানে প্রশ্ন করছেন, আপনি কি নিষেধাজ্ঞা দিচ্ছেন, আপনি কি তার বিরুদ্ধে আপনার কোনো তথ্য আছে, এরকম ধরুন এবং খুব লিডিং কোশ্চেন, এবং তারপরে একটা জিনিস আসছে। আপনি যদি একটু বেনজির ইস্যুটাও যোগ করে দেন, মানে জেনারেল আজিজের ব্যাপারটা উনি খানিকটা বিশ্লেষণ করলো। বেনজির ইস্যুটা একটা সার্ভিং প্রধানের সেই সময়ের কালের কর্মকাণ্ডের তদন্ত, এটা কি বাহিনীর উপর যায় নাকি ব্যক্তির দিকে থাকতে পারে? দেখুন, বাংলাদেশের পুলিশ নিয়ে বহুকাল ধরেই আমাদের বহু রকমের, কখনো বাংলাদেশের পুলিশ জনবান্ধব ছিল না, জনগণের সঙ্গে তাদের দূরত্ব ছিল। আর যখনই জনগণের সঙ্গে দূরত্ব থাকে এবং জনগণকে তারা মানে মনে করে যে জনগণ তাদেরকে মনে করে যে তারা একটা ভয়ের প্রতিষ্ঠান, পুলিশ ছুলে 18 ঘা, এই ধরনের শব্দ যখন থাকে, তখন সেখানে কি হয়, সেখানে স্বচ্ছতা কতটুকু, সেটা আসলে নিয়ে সন্দেহ মানুষের তৈরি হয়, জনমনে এটা রয়েছে। এই কারণে এখন বেনজিরকে দিয়ে বাহিনীকে বিতর্কিত করা খুব সোজা। আরেকটা ব্যাপার আমি বলি, একটা সেকেন্ড, হ্যাঁ বলেন, খুব সোজা আসলে, এবং সেটা হচ্ছে বাহিনী জড়িত নয়, বাহিনীর নয়, কারণ বাহিনীর তো ভিতরে তো মানে বেনজির একা নন, বেনজির তো আরো আমরা খুঁজলে পাবো, বেনজির তো ধরুন আরো পাওয়া যাবে। এই যে আরেকজন পুলিশ কর্মকর্তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সুতরাং গৌতম বা উত্তম, হ্যাঁ, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমরা খুঁজলে পাবো। আমার কাছে মনে হয় এটা দরকার ছিল, এই বিতর্ক এবং এটার দরকার ছিল ব্যবসায়িক ক্ষেত্রে যেরকম, ব্যবসায়ীদের ক্ষেত্রে যেরকম দরকার ছিল। কারণ হচ্ছে দেখুন, একটা দেশ যখন মানে কেউ আসলে ইমিউন না, এটা প্রমাণের জন্য বেনজির সামনে আসুক, অসুবিধা নেই। আমার মনে হয় এটা প্রয়োজনীয়। মাসুদা, একটা কথা কি আপনার মনে হয় যে যেই দিন বেনজির হেফাজতের বিরুদ্ধে 5 মে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, সেই দিনই লোকজন জানতো যে বেনজিরকে তার মূল্য দিতে হবে। সেই দিনই ব্লগাররা যারা ওই অবস্থান নিয়েছিল, সে হেফাজতের তো কিছু হয়নি, সেই ব্লগাররা কেউ 10 দেশ ছেড়েছে, হেফাজতের তালিকা ধরে ধরে জেলে ঢুকানো হয়েছে, দেশ ছাড়া করেছে। সেটাও কি একটা কারণ? আমি মাত্রই বললাম আপনাকে যে আমাদের 2013 থেকে শুরু হয়েছে আমাদেরকে, মানে ইন্টারন্যাশনালি এবং দেশের ভেতরেও। আপনি একটা প্রতিপক্ষকে করে ফেলবেন, মানে সরিয়ে দেবেন একটা প্রতিপক্ষকে, তারা বসে থাকবে না, তাদেরও তো একটা বিরাট বড় নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মধ্যে তো মানে আপনার কাছে আসবো। আলিমা মজুমদার, আপনার কাছে একটু পরে আসলাম, একটু শুনি কি বলে, তারপরে বলটা আপনাকে দিলাম। আপনি সামগ্রিক পরিস্থিতি, অর্থনীতি, বেনজির, আজিজ এবং আরেকটা ব্যাপার একটু যোগ করে দিয়েন। এগুলি মামলা হলে টলে সব ট্রান্সপারেন্সির স্বার্থে সবাই হাততালি দেয়, বিরোধী দলীয় হাততালি দেয়, বিদেশিরাও হাততালি দেয়, মানে একই রকম অপরাধে নন ট্রান্সপারেন্ট কর্মকাণ্ডের কারণে ইউনূসের বিরুদ্ধে মামলা হলে এটা একটা মহাপাপ হয়ে যায়। এটাও একটু যোগ করে বলেন। কেউ আইনের ঊর্ধ্ব না, আজিজও না, সেনাপ্রধানও, সাবেক সেনাপ্রধানও না, সাবেক আইজিপিও না, এমনকি হয়তো সাবেক মুখ্য সচিবও না, কিন্তু ইউনূস সাহেব আইনের ঊর্ধ্বে। ধন্যবাদ আপনাকে আমাকে দেওয়ার জন্য। আমাকে ব্রড ইয়ার মধ্যে বলা হয়েছে,
প্রথমত এখানে কারণ আপনি তো বিশেষ আপনি তো ক্যাবিনেট সেক্রেটারি, না, সব বিশেষ- আপনার। অনেক বিদগ্ধজন আছেন, বিশেষ করে নাম করা কয়েকজন ইকোনমিস্ট আছেন এবং একদম সেলিব্রিটি সাবেক মিনিস্টার আছেন, একজন নাম করা ব্যাংকার আছেন, সবাই আছেন। তা আমার কাছে প্রথমত অর্থনীতির কথাতে যদি আসেন, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, বর্তমানে একজন পেনশনার হিসাবে এবং মার্কেটের সাফারার হিসাবে, কনজিউমার হিসাবে আমি যে জিনিসটা বুঝি, আমি এই সম্ভবত কথাটা আমি আরও বলেছি যে আমাদের কিন্তু প্রথমত যে ইকোনমির ক্ষেত্রটাতে, এখানে ইকোনমিস্টরা আরও ভালো বলতে পারেন, পলিটিক্যাল কমিটমেন্টের কথাটা এখানে আসছে এবং এখানে কয়েকটা প্লেয়ারের কথাটা এম আকাশ অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, প্রফেসর খালিকুজ্জামান উল্লেখ করেছেন। তা আমার কথা হচ্ছে নিশ্চয়ই সবার আগে আসে কমিটমেন্ট। কমিটমেন্ট আসে বর্তমানে দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশ শাসন করছে। আমরা এই দলটা প্রতিষ্ঠিত 1949 সনে এবং স্বাধীনতার আগে পর্যন্ত, 49 থেকে স্বাধীনতার আগে পর্যন্ত যদি দেখি, দলটার ফোকাসে ছিল কিন্তু নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। এবং স্বাধীনতার পরে বিশেষ করে আপনার এই দলটা মানে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর ফোকাসের মধ্যে এটা ছিল, তারাই ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রমান্বয়ে অর্থনীতিরও ট্রান্সফরমেশন ঘটতে থাকে, হয়তোবা এটা ইকোনমিস্টরা ভালো বলতে পারেন, অর্থনৈতিক কারণে দলটার ফোকাসও চেঞ্জ হয়ে যায়। এখন কিন্তু দলটার ফোকাসের মধ্যে কিন্তু অত্যন্ত ধনী শ্রেণীর লোকেরা আছেন। আমি অন্তত যেটুকু দেখি, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কিন্তু ফোকাসের মধ্যে নাই। যে কারণে আমরা আজকে যাদের কথা বলা হয় যে 4 জন মানে ইন্ডিভিজুয়ালের ইম্পর্টেন্ট করে, তারা গোটা করে ফেলতে পারেন, এখানে জিম্মি করে ফেলতে পারেন। এই অবস্থার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এখানে সরকার বলতে যেটা বোঝায় পলিটিক্যাল কমিটমেন্টের পরে বাকি অন্যদের ভূমিকা একটা থাকে, ব্যুরোক্রেটদেরও ভূমিকা থাকে, ব্যবসায়ীদের ভূমিকা থাকে, সকলের ভূমিকা থাকে এবং যেগুলি আপনার রেগুলেটরি এজেন্সি আছে এগুলোর ভূমিকা থাকে। তো এখানে বাকি এর পরবর্তী বিষয়টা যেটা আছে, ইকোনমি সম্পর্কে আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ বিষয় সম্পর্কে আমার নলেজ অতি সীমিত। আমি সরকারি চাকরি করার সময় পাবলিক ফাইন্যান্সের সাথে প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে কিছু সংশ্লিষ্ট ছিলাম, অন্যান্য এজেন্সি মিনিস্ট্রি সেক্রেটারি হিসেবে কিছু সংশ্লিষ্ট, এর বেশি কিছু নেই আমার। আর যেগুলো এখানে গভর্নর সম্পর্কে যে জিনিসটা এসেছেন এখানে, যে একজন সেনাপ্রধান, একজন আইজিপি সম্পর্কেও আসতেন, একজন নোবেল লরিয়ার সম্পর্কে কথাটা এসেছেন। আইন সবার জন্য সমান, এই বিষয়ে ভিন্ন মত পোষণ করার সুযোগ কারো নেই। এটা আইন আমার জন্য সমান। আমি যদি একটা অপরাধ করি, আমাকে আজকে এটার জন্য সাজা ভোগ করতে হবে। এখানে আইন অনুসারে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে কেউ বাধা যদি দেও, তার মধ্যে আইন থেমে থাকবে না। তবে একটা ব্যাপার আমরা দেখছি কি, যে আজকে যে জিনিসটা আসছে আমাদেরকে পীড়িত করে, যেটা যে একটা অভিযোগ আসলেই কিন্তু একজন লোক অভিযুক্ত হয়ে যায় না। বেনজির আহমদ পুলিশের আইজিপি ছিলেন, তো পুলিশে কিন্তু যথেষ্ট ভালো লোক আছেন ইয়ে করে, আমার জানা কি আছেন, সাবেক এবং বর্তমান কর্মরত ইয়েতে আছেন। তো এখানে আমি সত্যিকার অর্থে যদি একটু ব্যক্তিগত পর্যায়ে চলে যাই, আমি যখন ডিসি ছিলাম আমি 4 জন এসপি পেয়েছি। আমি 4.5 বছর ডিসি ছিলাম এবং 4 জন এসপির মধ্যে অ্যাটলিস্ট 2 জনকে অনেস্টির ইয়েতে গ্রেডিংয়ে আমার চেয়ে হায়ার র্যাঙ্কে আমি সবসময় ইয়ে করেছি। তারা মাঝে মধ্যে 200-100 টাকা ধার নিতেন ই করে, যে আমার বাজার করার টাকা নেই, আমাকে 200 টাকা দেন ই করে, এমন আমি দেখেছি। সুতরাং আমি একটা ইনস্টিটিউশনকে এইভাবে হেলা করার ইয়ে। বাকি 2 জন সম্পর্কে আমি সবার সম্পর্কে বলবো না, আমি শুধু আমার যেটুকু বললাম এটুকু সীমিত থাকবো। এখন না, আমি সেই 2 জনকে তো পেয়েছি, অন্তত তারাও তো আছে, এই জাতীয় লোকেরা তো আছে এই ইনস্টিটিউশন, এবং আমি বিশ্বাস করি বেশিরভাগই তাই। আচ্ছা না, এখন আমি আমার কথাটা একটু ইয়ে করতে দেন। কিন্তু আমরা এই যে বেনজির আহমদের ব্যাপারে যে জিনিসটা আসছে, দুর্নীতি দমন কমিশনের ইয়েতে 3টা ফেজ আছে, যারা এখানে মোটামুটি সকলের ধারণা আছে। প্রথমত তারা ইনকোয়ারি করার পরে কমিশনের অনুমতি নিয়ে এফআইআর করে, এজাহার করার পরে কিন্তু জিনিসটা কিন্তু প্রসেস শুরু হয়। তারপরে এটাকে অ্যারেস্ট করবে কি করবে না, কগনিজেবল অফেন্স ইচ্ছে করলে অ্যারেস্টও করতে পারে, অথবা কোর্টের অর্ডার অ্যারেস্ট করতে পারে, সেটা ভিন্ন কথা শুরু হয়। এখন এটা শুধুমাত্র ইনকোয়ারি স্টেজে আছে এবং এপিআর হওয়ার জন্য নোটিস করেছে। তো বাই দিস টাইম যে খবরটা এসেছে আমাদের কাছে একটু হতাশাজনক, যে উনি দেশে নেই, ওনার পরিবারের সদস্যরা দেশে নেই। তো এখানে এবং আমরা যতটুকু অঙ্ক মেলালে বুঝতে পারি, তিনি নোটিশ
হওয়ার বহু আগে থেকে না ঠিকই আছে, দেশে নেই, কিন্তু কথাটা হচ্ছে নোটিশ হওয়ার পর্যায়টা আমার যতটুকু মনে পড়ছে 31শে মার্চ কিংবা 1 এপ্রিল একটা বাংলা দৈনিকে জিনিসটা আসলো। এরপরে কি আমাদের দেশের অন্য প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া থেকে এই জিনিসটা নিয়ে কি কোনো ফলো আপ হয়েছে, বা এগুলি কোনো একটা দাবি আসছে এটা সম্পর্কে অ্যান্টি কারাপশন কমিশন দ্রুত ব্যবস্থা নেওয়া হোক? বরং একজন এমপি আউট অফ দ্য ওয়ে, ওনার হয়তো এটা দায়িত্বের মধ্যে ছিল না, কিন্তু উনি গিয়েছেন দুর্নীতি দমন কমিশনে, যে এটা না করলেও দুর্নীতি দমন কমিশন অনেক আগেই ব্যাপারটা সম্পর্কে, কারণ অভিযোগগুলি আসছে কিন্তু গুরুতর। আই ডোন্ট নো ওয়েদার এগুলি কারেক্ট কিনা, অথবা এটাকে ডিফেন্ড করার মতো ওনার প্রথম প্রতিষ্ঠান আছে কিনা, কিন্তু যদি অভিযোগগুলি যদি প্রতিষ্ঠিত হয় তো অভিযোগগুলি কিন্তু গুরুতর। কিন্তু এটাকে ঠিক সেভাবে সূচনাতে কিন্তু এভাবে এটা দেখা হয় না। যদি দেখা হতো তাহলে হয়তো আজকে যেটা আমরা শুনতে পাচ্ছি ওইটুকু হয়তো ঘটতো না। আর জেনারেল আজিজদের প্রসঙ্গটা একজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা কথাটা বলেছেন, আমি মনে করি না যে যেটা 2-1 লোকের জন্য একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসতে পারে, এটা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2-1 লোকের জন্য জিনিসটা আসতে পারে না। ঠিক তেমনভাবে আপনার যেটা বলছেন আইনের ঊর্ধ্বে কেউ না, একজন সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত হয়েছেন, এখন সেই দণ্ড মানে দিয়েছে আদালত দিয়েছে, আইনের আদালতের বিরুদ্ধে কিছু বলার সুযোগ কারণ নাই। এবং একজন নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই সম্পর্কিত ব্যাপারেও সেখানেও আইনের বিরুদ্ধে কারো কিছু বলার নাই, সেখানে ইয়ে করে উনি মামলা লড়ছেন, উনি আইনজীবী নিয়োগ করে মামলা লড়ছেন। কিন্তু একটা দেশ থেকে তো ক্রমাগত চাপ তৈরি করা হচ্ছে না, সেই দেশটার ব্যাপারে আমি দেশটা প্রতিনিধিত্ব করছি না, আমি বাংলাদেশে আছি, এই ছোট দেশটাতে আমাকে থাকতে হবে, এখানে আমাকে শেষ নিঃশ্বাস ফেলতে হবে, অন্য কোনো দেশে চলে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, সামর্থ্য আমার নেই, আমাকে এই দেশটাতেই থাকতে হবে। সুতরাং এটা ভালো মন্দ নিয়ে আমি চিন্তা করি। জি, তো অজয় দাশগুপ্ত, আমি এই পর্বে আপনার কাছে আসতে পারলাম না। সবসময় আমি সময় বন্টনের ক্ষেত্রে ভুল করি। আমরা যেসব টেলিভিশন এবং গণমাধ্যম আমাদের সরাসরি সম্প্রচার করছে তাদের 5 থেকে 7 মিনিটের একটা টপ অফ দ্য আওয়ারের সংবাদ বিরতি শেষে আমরা আবার আলোচনায় ফিরব। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। টপ অফ দ্য আওয়ারের সংবাদ বিরতি শেষে আবার ফেরত এলাম এডিটার্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোলটেবিল আয়োজনে। আজ আমরা আলাপ করছি সুশাসনের অঙ্গীকার, যেটা ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিল, এবং সেই পথে তারা কতটুকু হাঁটছে এবং হাঁটতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সম্প্রতিকালে বেশ কয়েকটি বড় বড় চ্যালেঞ্জ সামনে এসে হাজির হয়েছে। সার্ভিং সেনাপ্রধানের মেয়াদকালের দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেটা তদন্ত হচ্ছে। অন্যদিকে সেই সময়ের সার্ভিং পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, সরকার নির্মোহভাবে সেটাকেও তদন্ত করছে এবং এক্ষেত্রে আশা করি জনগণ সমর্থন আছে এবং থাকবে। অন্যদিকে আরেকজন নোবেল লরিয়েটের বিরুদ্ধে গরিবের অথবা যেসব সাধারণ নারীদের অর্থের থেকে টাকা ডাইভার্ট করে নিজের পৈতৃক প্রতিষ্ঠানকে লোন দেওয়া, যেটা গ্রামীণ ব্যাংকের ম্যান্ডেটে নেই, এবং সেই টাকা আবার মওকুফ করা থেকে শুরু করে বিনা টেন্ডারে সেই প্যাকেজেস কোম্পানিকে মুদ্রণের কাজ দেওয়া থেকে শুরু করে আরেকটি মামলাও আছে। কিন্তু এই ক্ষেত্রে আবার আমাদের খুব একটা সমর্থন পাওয়া যাচ্ছে না, যেন তিনি আইনের ঊর্ধ্বে। এই সব কিছু মিলে আমরা আলাপ করছিলাম। অজয় দাশগুপ্ত, আপনার কাছে শোনা হয়নি, আপনি যদি আমার প্রশ্নের অপেক্ষা না করে সামগ্রিক বিষয় নিয়ে বলেন। আলিমের মজুমদার সাহেবের মতো মানে ক্যাবিনেট সেক্রেটারি সবকিছু জানে ওরকম না আর কি। সাংবাদিকরা সব এই অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে, আমরা নাকি সব জানি না, সেটা আমি শুরুতে যে আলোচনাগুলো শুনছিলাম, যে একটা আমাদের দেশে একটা ধারণা আছে যে কৃষি পণ্য মানে আমরা সবার তো কৃষি পণ্যটা দরকার প্রত্যেকের জীবনে আর কি, সারা দুনিয়ায় এটা সবচেয়ে কম দামে পেতে হবে। এবং সরকাররাও মাঝে মাঝে চালের দাম দাবিয়ে রাখতে চায়, মানে এটা বাজার ঠিক রাখার জন্য, মধ্যবিত্তকে খুশি রাখার জন্য। আকাশরা অর্থনীতি পড়ায়, আমি অর্থনীতির সাংবাদিকতা কিছুটা পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে। তো কাঁচামরিচের কি ঝাঁজ, তা আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতাম যে এরকম আচ্ছা 1 কেজি কাঁচামরিচ ফলাতে কি পরিমাণ শ্রম সাধনা দরকার হয়, তো সবাই তখন কিন্তু খুব বিস্মিত হতো আর কি।
দেন একটা সময় 3-4 হাজার 5,000 টাকায় তো মোবাইল ফোন এখানে কেনা হয়েছে। তা আমাকে কিছুদিন আগে একজন রাজনৈতিক নেতা বললেন, এই ধরনের আলোচনায়, যে 1,35,000 টাকায় কিনেছি আজকে, একটা মোবাইল দেখিয়ে বললো আর কি। আমরা কিন্তু এইটাতে কোনো এই ধরনের ধরেন একটা ঘড়ি, বাংলাদেশের সম্ভবত ঘড়ির দাম বাড়েনি আর কি গত 50-60 বছরে, বা একেবারে রকম ফের আছে, ঘড়ির দাম বাড়বে না রকম কেন? ফের, সেটা অন্য, এবং অনেক অনেক নেতাদের হাতেও শোভিত হয় আর কি। কি বলে লক্ষ পাউন্ডের ঘড়িও আছে। মালয়েশিয়া আমরা 10-15 বছর আগে ধরি, মাহাথির মোহাম্মদ বা মালয়েশিয়া, তার উন্নয়ন, তার ভেতরের খবরগুলো কিন্তু আমরা আলোচনা করি। আমরা হচ্ছে উন্নয়নের ব্যক্তি হিসেবে মডেল, দেশ হিসেবে মডেল। আমাদের দেশে কোন অর্থনীতিবিদ এই বিষয়টা বলেননি যে বাংলাদেশে একজন মাহাথির মোহাম্মদ চাই? কে বলেনি বলেন আর কি? না, আমি সম্ভবত বলিনি, যাই হোক আমি তো minority। সবাই প্রত্যাশা করেছে যে বাংলাদেশের উন্নয়নের পথে যেতে হলে মাহাথির মোহাম্মদ চাই। মাহাথির মানে কি? বেনোভোলেন্ট ডিক্টেটর, সেই অর্থে হয়েছে কি? এবং বেনোভোলেন্ট এন্ড ডিক্টেটর একসাথে তিনি হয়। উন্নয়ন করেছেন, পথটা যে পথ অনুসরণ করছে, বিভিন্ন সময় যেগুলো শোনা যাচ্ছে, বা রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে দমন করেছেন, সেগুলো কি কোনো আদর্শ বিষয় ছিল? কিন্তু আমরা তো মাহাথির মোহাম্মদ চাই বাংলাদেশেও, সেই কথাটা তো বলেছি। এই ধরনের তুলনা ব্যক্তিহীন এগুলো, হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গায় আমাদের সেইটাই তো ব্যাপার। আমাদের দেশে হলো যে আমরা আমাদের দেশ না, আমি তো মনে করি যে আওয়ামী লীগের ক্ষেত্রে একটা জায়গা, বাংলাদেশ অর্থনীতিতে একটা শক্তি হতে পারে। 10-15 বছর আগে তো এই বিষয়টা কেউ চিন্তা করেনি যে একটা অর্থনৈতিক শক্তি হতে পারে। ওই বাস্কেট কেস, বটমলেস বাস্কেট, মিথ্যা বলুক যা বলুক, বটমলেস, আমেরিকানরা বা বিশ্বব্যাংক কখনো বটমলেস বাস্কেট বলেনি, বাস্কেট কেস বলেছে, দুটো একেবারেই ভিন্ন অর্থ। এই প্রথম বিশ্বযুদ্ধে বাস্কেট কেস, ভিখারি, ওইটা ঠেলে নিয়ে যায় মানুষকে 4 চাকার ছোট গাড়িতে, ওইটার থেকে আসছিল। আপনি তো সাংবাদিক, আপনি তো জানেন সত্যের চেয়ে প্রচারের শক্তি বেশি। আমরা তো ওই জায়গাটায় নিয়ে গেছি, নিজেদেরকে উপহাস করছি যে তলাবিহীন ঝুলি। ওরা তো আর এই বিষয়গুলি কিভাবে দেখেন? ইউনূস, আজিজ, বেনজির, এবং সাথে যদি আপনি একটু যোগ করেন আজিমের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ তো একটা নিরঙ্কুশ শক্তিতে পরিণত হয়েছে। আমি ভালো অর্থে বলছি, খারাপ অর্থে না। বিরোধী দল নিজেদেরকে ছোট করতে করতে যেই জায়গায় নিয়ে গেছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিরঙ্কুশ অবস্থানে, এবং তাদের সাথে ভোটের মাঠে মোকাবেলা করার কেউ নাই। কিন্তু সেই সময়ও এই 300 জন এমপিদের মধ্যে কেন এই আনারদের মতো লোকদেরকে, আন্ডারওয়ার্ল্ডের লোকদেরকে নমিনেশন দিতে হয়, সেই সম্পর্কে আপনার কোনো মত আছে? অবশ্যই এই জায়গাটা তো আওয়ামী লীগ ধরেন একটা বহু দূরের চিন্তা করে এই যে উপজেলা নির্বাচনে বললো যে স্বজনদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তা কেউ কি শুনলো? 1 নম্বরে তো বিএনপির এটা পর্যালোচনা করা উচিত। না, বিএনপি তো একটা আওয়ামী লীগে, কিন্তু আমার মনে হয় যে এটা 10 বছর পরে এটা যদি গৃহীত হয়, আমাদের সবারই কিন্তু এটা চেষ্টা করা উচিত যে রাজনীতিতে শুধু না, আমাদের টিআইবিতে কত বছর ধরে একই নেতৃত্ব আছে। আমি তো সিপিডির আমাদের সম্মানিত নাগরিক সমাজের যারা প্রতিনিধি দাবি করে যেতে চাননি, আমার গলার আওয়াজটা শোনা যায়নি। সিপিডির সম্মানিত ফেলোরাও 65 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে চায়নি, আমাদেরকে মোটামুটি জোর করে পাঠাইতে। আমাদের নাগরিক সমাজ, আচ্ছা, লু সাহেব ঢাকায় এসে ওনাদের পছন্দের কয়েকজনকে নাগরিক সমাজ কোড করে আমেরিকায় ডেকে নিলেন। এখন ভারতের কোন মন্ত্রী যদি এসে বলে যে আমার নাগরিক সমাজে এই 10 জন, চীনের নাগরিক মন্ত্রী এসে যে বলে যে আমি এই 10 জনের সঙ্গে বসতে চাই, রাশিয়া এসে বলবে, জাপান এসে বলবে, ফ্রান্স ব্রিটেন এসে বলবে, এমনকি নিকারাগুয়া এরাও এসে বলবে যে আমি বাংলাদেশে গেলে আমার পছন্দের এই ব্যক্তি। এটি কি আমাদের নাগরিক সমাজ বলে যারা দাবি করে তারা কি এই বিষয়টা ভাবে? তারা কি করবে? তারা তো খুশি হয়, প্রথমেবার ডাকছে এই ব্যাখ্যা ছাড় দিবে। তারা তো খুশি হয় যে আমি আমেরিকান দূতাবাসে ডাক পেয়েছি, এবং সেটা যখন তাদেরকে আবার আপনাদের টিভি ক্যামেরা ঝাঁপায় পড়ে তাদের বাইট নেওয়ার জন্য যে কি কি আলোচনা হলো, এবং বের হয়ে বলবেন যে কি আলোচনা হয়েছে এটা এখানে বলার বিষয় না। প্রথমত আমেরিকান এমবাসিতে যাবে কেন নাগরিক সমাজ?
স্যার আপনার এবার ডাকছিল না? না, আমেরিকান এমবেসি আমি কোনোদিনই যাবো না এমবেসি না, কোথায় যেন ডাকলো? না, সেটা তো সরকারি একটা ব্যাপার। আচ্ছা, আমার মনে হয় যে এই বিষয়গুলো কিন্তু এই যে আওয়ামী লীগের কথা বললেন যে আজিব, বা আওয়ামী লীগের নেতারা বললেন যে জনপ্রিয়, এখন জনপ্রিয় হলে কি না nomination তাই তো দিবেন? আমার দুঃখটা হচ্ছে ওবায়দুল কাদেরের মতো মানে গ্রাসরুট থেকে উঠে আসা একজন নেতা বলতে পারে যে আমরা জনপ্রিয়তা দেখে নমিনেশন দিয়েছি। তাদের কাছে এজেন্সি রিপোর্ট আছে, ফিল্ড রিপোর্ট আছে, ব্যক্তিগত তথ্য আছে, এবং তারা দল হিসেবে নিরঙ্কুশ। কেন তাদেরকে দিত? যে 3টে নির্বাচনে তিনি জয়ী হয়েছেন সেটা তো রাজনৈতিক প্রতিপক্ষরা তো খুব দুর্বল ছিল বা অংশই নেয়নি, কাজে জনপ্রিয়তা তো যাচাইয়ের কোনো সুযোগ না, এই কার্যত হয়নি। হ্যাঁ sure, sure। একটা এমপি বলি, শুধু আপনার এই এমপির কথা বলছেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একজন এমপি, আমি নাম বলবো না, নাম না বললেও বলবেন, দুর্নীতি দমনের আইনে দণ্ডিত হয়েছিল, 5 বছরের জন্য কারাদণ্ড হয়েছিল, এবং হাইকোর্টে এটা অ্যাপিলে পেন্ডিং পড়ে আছে, যে আছেই, সরকারের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে এটাকে ইয়ে করার কোনো ইয়ে নেই। তাকে নমিনেশন দেওয়া গেল, মানে দিতে সময় একটু বিব্রত হলো, তার বিরুদ্ধে অভিযোগগুলি ইয়াবা টিয়াবা ইত্যাদি, তার ওয়াইফকে আসছে 5-10 বছর পর্যন্ত, এরপরে বারো দিচ্ছে, এবারও দিচ্ছে। না এটাই তো কথা। এবার ঢাকা কিংবা টাঙ্গাইলো এমন এমন নেতাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে যেটা আওয়ামী লীগের কোনোই প্রয়োজন নেই। কিন্তু আমি একটা রাজনৈতিক দলগুলোর প্রশ্নে বলবো, মেইনলি আওয়ামী লীগ, বিএনপি বা একসময় জাতীয় পার্টি ছিল, ক্ষমতাটাই আপনার কোন কারণ এমপি, ধরেন একটা রাজনৈতিক দল প্রসারিত হয় কিভাবে? 10 জন 20 জন নেতা এক একটা এলাকায় মানুষের কাছে যায়, দলের কথা বলে, আদর্শের কথা বলে, কিছু সামাজিক কাজ করে, ভালো কাজ করে। আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন, কোন এমপি কি তার এলাকায় ভবিষ্যতে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন কাউকে এলাকায় যেতে দেয়? এমনকি বাপ মায়ের জন্য মিলাদ পড়াতেও যেতে দেয়? না আপনি তো বলছিলেন যে আওয়ামী লীগের কথা শুনে নাই, কিন্তু বিএনপি তো বিরোধী দল, তারা তো একগাট্টা, মানে তাদের 161 জন তো কথা শুনলো না, তাহলে রাজনীতিও কি ডিজায়ারেতে পড়ে গেল? এই জায়গাটাই কিন্তু ওই যে স্মার্ট বাংলাদেশ বলে, তো স্মার্ট বাংলাদেশে স্মার্ট রাজনৈতিক দল কোথায়? এটা কিন্তু একটা বড় সমস্যা। আমি যখন ব্যবসায়ীদের প্রশ্নগুলো আলোচনা হলো, আমি এফবিসি এর নেতাদের বলেছি যে আপনাদের এফবিসি এর উচিত দল, এফবিসি এর আওতাভুক্ত যত লোক আছে সবাইকে পুরস্কৃত করা। একই দিনে 1 লক্ষ জায়গা একই পণ্যের দাম 3 গুণ 4 গুণ বেড়ে যায় কি করে? ওদের মধ্যে ব্যাপক শৃঙ্খলা। এই যে সিনক্রোনাইজেশনটা, এটা তো মানে আমি প্রথম ভালো কাজেও তো ব্যবহার হতে পারতো। প্রশ্ন করতে চাই না, সবাই সিচুয়েশনটাকে র্যাপ আপ করেন। আমি একটা জিনিস স্যার, যদি অন্য প্রসঙ্গে আপনি একটা ভালো জিনিস উত্থাপন করেছেন আমার দৃষ্টিতে, আই অনলি স্পিক ফর মাইসেলফ, অত্যন্ত একটা বৈপ্লবিক সিদ্ধান্ত একদিক থেকে আওয়ামী লীগ নেয়, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে একটা ঘোষণা দেন যে এই যে নির্বাচন কয়েকদিন আগে হয়ে গেল উপজেলায়, এই নির্বাচনে যে ইচ্ছা তারা কোনো মন্ত্রী যেতে পারবে না, কোনো সংসদ সদস্য যেতে পারবে না। কিন্তু সেখানে বেশ কয়েকটা জায়গায় এইরকম বারবার নির্দেশনা দেওয়ার পর, এমনকি আমার বন্ধু ওবায়দুল কাদের সাহেব এই কথা বলার পরেও যে উপযুক্ত ব্যবস্থা, তারা কিন্তু গেছে এবং সাংঘাতিক শুধু আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দের জন্য সাংঘাতিক ভাবে অবস্থান নিয়েছে, বাড়িতে বসে অবস্থান, তারপরেও কোনো কোনো জায়গায় আপন খালাতো ভাইও যেতে নাই, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই যে নির্দেশ করলো, তাহলে এই যে একটা আপনার ইম্পিউনিটি, এইটা আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি তো আশা করবো যে দল এটাকে ঠিকভাবে চিন্তা ভাবনা করবে, কারণ মানুষের মনে এবার কিন্তু উপজেলার নির্বাচন একটা সাংঘাতিকভাবে কন্টেস্টেড নির্বাচন হয়েছে। ফর দিস রিজন কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। 36% স্থানীয় সরকার নির্বাচনে ভোট নেমে আসাটাকে এটা আদৌ ভালো লক্ষণ, কোনোভাবেই ভালো লক্ষণ। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আগে তো দুষ্ট চক্রগুলোর কথা বললাম, এটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়ের কারণে হয়েছে। আমরা সবাই আমরা হতে পারছি না, কাজে আমার অগ্রগতি চাই। আমি কতগুলো আমরা আগামী সমস্যা নিয়ে বলছি, মনে হচ্ছে যে আমরা একেবারে একটা জাতাকলের মধ্যে পড়ছি, বাইরে হতে পারবো না, কিন্তু কতগুলো আমাদের ফান্ডামেন্টাল কিছু শক্তি আছে, শক্তিগুলোর কথা একটু বলতে চাই, জরুরি বলা। একটা হচ্ছে মাথাপিছু আয় বাড়ছে, 3 লাখ
থেকে বেশি হয়েছে। বৈষম্য আছে আমি জানি, আকাশ আমার দিকে তাকাচ্ছে আমি দেখি, সেটা পরের কথা, কিন্তু মাথাপিছু আয় তো বাড়ছে, এটা তো একটা আমরা সূচক হিসাবে ধরি। আমাদের প্রবৃদ্ধি কমেছে আগের থেকে, কিন্তু এখনো 6% উপরে আছে। এক সময় আমরা 3%, 80 দশকে 3%, 4%, 5% হলে আমরা মরতে যেতাম। এখন 6% কম মনে করছি, কারণ আমরা 8% পৌঁছে গেছি। কিন্তু 8% আবার যাবো, 6% এসছে, সমস্যাগুলো আছে। তারপরে হচ্ছে ঋণের কথা আপনি উঠিয়েছেন। বৈদেশিক ঋণ হচ্ছে মাত্র আমাদের জাতীয় উৎপাদের 21-22%। সব ঋণ মিলিয়ে দেশে বিদেশে মিলিয়ে 43%, ভারতে 86%, মার্কিন যুক্তরাষ্ট্রে 129%, আর জাপানে হচ্ছে 263%। আমাদের সমস্যাটা হচ্ছে ঋণ নয়, ঋণটা আমাদের স্বস্তির জায়গায় আছি, সেটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন, সময় মতো ব্যবহার হচ্ছে কিনা, আবার এখান থেকে পাচার হয়ে যাচ্ছে কিনা, সেইগুলো আমাদেরকে, ওই যে দুষ্টচক্রগুলোর কথা বললাম, ঋণ আনলো সেটা খরচ যদি সঠিকভাবে না হয়, সময় মতো না হয়, সৎ কাজে না হয়, তাহলে তো আগাতে পারবো না। আরেকটা আমাদের স্বস্তির জায়গা হচ্ছে কৃষি। কৃষিতে আমাদের যে অগ্রগতি হয়েছে, করোনাকালে অনেক দেশ খাদ্য সংকটে পড়েছে, আমরা পড়িনি, এখনো কিন্তু সেটা আছে। কিন্তু এর বিপরীতে যেটা ঘটছে, দুর্যোগ যেগুলো ঘটছে, সেটা তো আমাদের হাতে নেই। দুর্যোগ তো ঘটাচ্ছে উন্নত বিশ্ব, তারাই এটাকে সৃষ্টি করেছে, আমরা ভুক্তভোগী। তারা আবার অর্থায়নও করছে না, আমাদের সহায়তাও করে না, তারপরেও আমাদের কৃষি কিন্তু অনেক অনেক ভালো করছে। কাজে এই যে কতগুলো আমাদের শক্তি আছে, সেই শক্তির উপর ভিত্তি করে আমরা যদি দুষ্টচক্রগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারি, দুষ্টচক্র, এই যে নমিনেশন দেওয়ার কথা বললেন, সেটাও আমি দুষ্টচক্র বলবো। এখানে একটা দুষ্টচক্র আছে, ডলারের ক্ষেত্রে দুষ্টচক্র, পেঁয়াজের ক্ষেত্রে দুষ্ট, সব জায়গায় একটা ব্যাংকে দুষ্টচক্র আছে। এই দুষ্টচক্রগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তা আমরা এখন যে অবস্থানে আছি, আমি আশা করছি যে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারবো এবং আমাদের যে লক্ষ্য আছে সেই দিকে যেতে পারবো। কিন্তু দুষ্টচক্রগুলোকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, সেটা তো একজনকে শুরু করলে সে শেষ যেতে হয়। আমরা দেখলাম কিছু শুরু হয়েছে, আগেও শুরু হয়েছে, কাসিনো শুরু হয়েছিল, কিন্তু এটা বেশি দূর যায়নি। তখন আমি একটা এক্সপ্লেনেশন দিতে পারি যে করোনা এসে গেছে, সেই জন্য এটা যায়নি। এখন তো করোনা নাই, কারণ আমি আশা করছি এখন যেগুলি ধরা হচ্ছে শেষ পর্যন্ত যাবে। সত্য মিথ্যা আইনের মারফতে সেটা সিদ্ধান্ত হবে। বিদেশিরা যদি এখানে চক্রান্ত করে থাকে, তাহলে সেটা পড়বো কেন আমরা? সেটা বিদেশিরা এসে বলবে আমি অমুকের সঙ্গে দেখা করবো, অন্যান্য দেশে সেটা করা যায় না। আমি 24টা জাতিসংঘের মিশনে নেতৃত্ব দিয়েছি, আমি জানি যা কিছু করা যায় না। আসলেই ওই দেশের সরকার ঠিক করে কোথায় যাবে না যাবে, যেখানে খুশি সেখানে আমি যেতে পারি না। কিন্তু আমরা কেন দেই এদেরকে? যার সঙ্গে মিলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে এমবাসি, সেখানে লোকজন ডাকবে, আমাদের সবাই হই হই করে ওখানে দৌড়াবো। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? তারপর এরা নাগরিক সমাজ হয় কি করে? এটা তো বসম্পদ হবে। আমেরিকান এমবাসিতে গিয়ে যদি তাদের সঙ্গে কথা বলে, বসম্পদ হবে। অন্য জায়গায় হতে পারে, এমবাসিতে আমরা যাবো কেন? এটা তো আমেরিকা, আমি আমেরিকায় যাবো কেন? আমার দেশে এসছে, আমার দেশ, ওই জায়গাটা তো আমেরিকা, আমেরিকান এমবাসি। অন্য জায়গায় এসে বসলে সেটা ঠিক আছে। আমি বসেছি, ঠিক আছে, লুসনে, সেটা আমাদের সালমান রহমান সাহেবের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল, সেখানে আমাকে ডেকেছিলেন, আমি গেছি, আমি গিয়েছি, সেই হিসাবে আমি কথা বলেছি, অর্থনীতি নিয়ে কথা বলেছি, নানান জিনিস আমাদের কথা হয়েছে। সেটা সে খুব আগ্রহ সহকারে জানতে চেয়েছে এবং প্রথমেই ঘোষণা করে যে আমি সম্পর্ক উন্নতি করতে চাই, শুরু করেছে বলে। আমি চাই যে যেখানে যেখানে আমাদের ভুল বোঝাবুঝি সেটা দূর করা। আমরাও চাই ট্রাস্ট বিল্ডিং, সুতরাং ট্রাস্ট বিল্ডিং তো দরকারই। আন্তর্জাতিক আমাদের যে নীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, সুতরাং আমরা আমেরিকা হোক, রাশিয়া হোক, সবার সঙ্গে আমরা বন্ধুত্ব। বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ আমি জানা মতে যে সব লোকের সঙ্গে ভালো সম্পর্ক এখন আছে, অন্য কোনো দেশ আর পাওয়া যাবে না। চীন বলি, রাশিয়া বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যে কোনো দেশ, যে কোনো ব্লকের বলি, আমরা সবার সঙ্গে মোটামুটি একটা ভালো সম্পর্ক, মাঝে মাঝে টানাপোড়েন চলে। আরেকটা কথা বলে আমি শেষ করব, যে একটা দেশ এগিয়ে যায়, বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে গেছে 19 সাল পর্যন্ত। আমি আগে বলেছি, আমি একেবারে তথ্য প্রমাণ দিয়ে আমি সময় থাকে আমি বোঝাতে পারবো যে আমরা খুব শক্তভাবে এগিয়ে গেছি। কিন্তু সব সময়ে এটা আকাশে, যারা আমরা সবাই জানি, ধারাবাহিকভাবে একটা দেশ এগিয়ে যেতে পারে না, সমস্যায় পড়তে হয়, বিজনেস সাইকেল উঠবে নামবে এটা। তো আমরা এখন সেই একটা অবস্থানে আছি যে এই সময়টাতে আমাদের কিছু সমস্যা হয়েছে, কিছু ভিতরের কারণ, কিছু বাইরের কারণ, কিছু আমাদের সিদ্ধান্তের ভুল, কিছু আমাদের সময়মতো সিদ্ধান্ত না নেওয়া, যাই হোক এই সমস্যায় পড়েছি। সেখান থেকে বাইর হওয়ার জন্য আমরা যদি পূর্বাপর সব বিবেচনা করে সিদ্ধান্তগুলো নেই এবং সেগুলো বাস্তবায়ন করি। এখন কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অনেকগুলি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে, আগে নেওয়া না হলেও, কিন্তু সেগুলি বাস্তবায়নে যে
যে কার্যকর ব্যবস্থা, সেখানে দেখা যায় ঘাটতি থাকে, সেখানে গাফিলতি থাকে। সেই গাফিলতি যারা করেন তাদেরকে জবাবদিহির মুখোমুখি যদি করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। জি, আমি ধারাবাহিকভাবেই যাই। আজিজের মধ্যে সীমাবদ্ধ রেখেই আমাকে শেষ করে দিয়েছিলেন। আমি একটু আবার ইকোনমিক সাইডে যেতে চাই। আমি এই যে পেনশনার আর কি, মানে ওনার মতো পেনশনার, সো আমার চিন্তাটা হলো যে দেশ ভালো থাকা মানে কি, অর্থাৎ আমি ভালো খেতে পারছি, থাকতে পারছি, আমার টাকাটা সুরক্ষিত থাকছে এবং আমি ইন্টারেস্ট পাচ্ছি এবং আমার জীবন ভালো চলছে। এটাই স্বাভাবিক, সকলেরই এটাই চিন্তা হওয়া উচিত। ভালো দেশ, ভালো সুশাসন যেখানে আছে। খালিকুজ্জামান সাহেব যে কথাটা বললেন, নেক্সাস, একটা উদাহরণ দিতে চাই আমি। কয়েকদিন আগেই পেপারে বেরিয়েছে যে আমাদের যে তিনটা বেসিক আমাদের যে শক্তি, রেমিটেন্স, গার্মেন্টস এবং গ্রামীণ ইকোনমি, এই তিনটা দিয়ে আমরা চলছি। রেমিটেন্স এর কারণে রিজার্ভ, গ্রামীণ ইকোনমি মানে ছোট ছোট ব্যবসার মাধ্যমে ডিম, মুরগি আর গরু পালার কারণে আমরা ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি এই সমস্ত মাছ। আর আরেকটি হলো গার্মেন্টস। আচ্ছা, আমরা একটা ধরি, রেমিটেন্স কারা দেয়? শ্রমিকরা। কয়েকদিন আগেই পেপারে বেরিয়েছে যে বাংলাদেশের থেকে মালয়েশিয়ার শ্রমিক নেয়। কদিন না, আজকেও এয়ারপোর্টে হাজার হাজার হয়েছে। একটা হিসাব আমি নিয়েছি, আমার এক বন্ধু আছে গ্রামীণ, উনি গার্মেন্টস এগুলো করে আর কি। যেমন যে লেখা আছে ৭৮,০০০ টাকা হলো আমাদের সরকারি নির্ধারিত যে একজন শ্রমিক যাবে, যার টাকায় আমরা চলবো, তাকে দিতে হচ্ছে এক্স্যাক্টলি ৫,১৫,০০০ টাকা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কে কাকে কত দেয়, তো সে বলল মালয়েশিয়ার ভিসা পারচেস করতে ১,৫০,০০০ দিতে হয়, অর্থাৎ ওখানে যে নেক্সাসটা আছে তাকে ১,৫০,০০০ দিতে হবে আগে, যে লোকটা নিচ্ছে। দ্বিতীয়টি হলো ঢাকার সিন্ডিকেটকে ২,৬৫,০০০ টাকা দিতে হবে। তৃতীয়টি হলো ভিলেজ ব্রোকারদেরকে ৫০,০০০ টাকা দিতে হবে। আর ঢাকার রিক্রুটিং লাইসেন্স, লাইসেন্স করে ফেলো। আচ্ছা, আমি ভাবছি এটাই করবো, ৫,১৫,০০০ টাকা দিয়ে তাকে যেতে হবে। সরকার বলছে ৭৮,০০০ টাকায়। এই যে গ্যাপটি, এই যে নেক্সাস, এই যে শব্দটি বললেন, এখানে কে কন্ট্রোল করবে? এটা কি রাজনৈতিক শক্তি নাকি এই ব্যুরোক্র্যাট, পলিটিশিয়ানস অ্যান্ড বিজনেসম্যানের নেক্সাস? কারা কন্ট্রোল করবে? তারপরেও সরকারই করবে। সরকার যদি এটা করতে না পারে, সরকার বলতে সরকার বলতে তো একজনকে বোঝায় না। সরকার, আপনি যখন বলেন সরকারটা কে? ব্যুরোক্র্যাটরা, পলিটিশিয়ানরা নাকি বিজনেসম্যানরা? সো সরকার, হু ইজ দ্যাট সরকার? অর্থাৎ আমরা তাহলে প্রধানমন্ত্রী, এখন সরকার মন্ত্রীকে আমি প্রধানমন্ত্রীকে বুঝাবো, নাকি ওই ব্যুরোক্রেট যে ওই জন রপ্তানি শক্তিতে বসে আছে তাকে বুঝাবো? তাকে ধরে জেলে দিক না, ওই বেনাজেরকে না দিয়ে, আজিজকে না দিয়ে তাকে ধরে জেলে দিলে এই টাকাটা আমরা আগে পাবো। আমি চাই আমার দেশ এইটি হবে। আর রাজনীতি, আমার মনে হয় আমরা ভালো পথেই চলছি এবং সেখানে আমাদের কোনো প্রবলেম নেই। এখানে যাতে কোনোভাবেই বাংলাদেশের মতো পেশাদার সেনাবাহিনী, বিশ্বে যার মর্যাদা, কোন ব্যক্তি কিংবা তাকে ঘিরে কোনো আন্তর্জাতিক চক্র যাতে আমাদের এই পেশাদার বাহিনীর ভাবমূর্তি নষ্ট না করতে পারে, সে ব্যাপারে আমার শুধু আপনাকে একটা কথা ধরে দিতে বলবো যে আমরা ব্যালেন্স অফ পেমেন্টই আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। আয়ের উৎস হচ্ছে রপ্তানি, যেটা ইচ্ছা করলেও আমরা আকাশ বাতাস করে ফেলতে পারবো না, একটা স্টেডি গ্রোথ হবে। কিন্তু এই রেমিটেন্সটা তো পুরোটাই গলদের মধ্যে। রেমিটেন্সটাকে যদি আমরা এই ৭৮,০০০ই তাকে পাঠাইতে পারতাম, প্রবাসী কল্যাণের লোনের মাধ্যমে পাঠাতে পারতাম, জমি বিক্রি না করে তার কাছ থেকে কিস্তি নিতে পারতাম, তাহলে তো সব সমস্যার সমাধান। এই একটা কাজ আমরা এখানে রাজনৈতিক প্রবলেমও হতো না, এবং এখানে বদমাস তো ১০০ জন, তো কেন পারছি না? মালয়েশিয়ায় যা দেখলাম, মালয়েশিয়ায় ৪টা রিক্রুটমেন্ট কোম্পানি, এখানে অনেকগুলো আছে, 4টা রিক্রুটমেন্ট, 4জন এমপি। আপনি দেখুন, 4জন এমপির। আমি বলছি গতকাল আমরা, আপনি দেখবেন হেডলাইন গেছে যে 43টা রিক্রুটমেন্ট এজেন্সিকে তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে, তারা পারবে না। এটা একটা রাইট পদক্ষেপটা শুরু এখানে হতে হবে। কিন্তু এর মধ্যে কি 4 এমপি আছে নাকি তারা বাদ আছে? তারা বাদ হয়। এটা ইন্টারেস্টিং আমার কাছে। কিন্তু আমি যে ওভারঅল আজকের আলোচনা আমাকে যদি আপনি শেষ করতে বলবেন তো আমি বুঝতে পারছি। আমি একটা ফিলোসফিক্যাল মানে আলোচনা করতে চাই, দুটো ফিলোসফিক্যাল আলোচনা করতে চাই। একটা হচ্ছে, মানে ছোট করে বলবো, একটা হচ্ছে ধরুন পানি যখন আসে, নতুন যখন পানি আসে, তখন পুঁটি মাছ শাড়ি পরে আর কই মাছ উঠে যায়, উপরের দিকে ওঠে।
তো বাংলাদেশে যখন ইকোনমির একটা বিরাট এক্সপেনশন হয়েছে, তখন কিন্তু এই জিনিসটা, এটা একটা স্পিলেজ, এটা হবে, এটা হতে বাধ্য, এটা থেকে আমাদের মুক্তি নাই। কিন্তু এটাকে আমরা ডিল করছি কিভাবে, সেটা খুব ইম্পর্টেন্ট। দুষ্টচক্রের কথা বলছেন, দুষ্টচক্র পৃথিবীতে সবসময় ছিল, সবসময় থাকবে, কিন্তু এই দুষ্টচক্রকে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে শক্তিময় না করেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কোনো শক্তি নাই, শক্তিহীন। শক্তি থাকলেও শক্তিগুলো প্রয়োগ করা হচ্ছে খুব বাজে জায়গায়, উইক জায়গায়, ওই জায়গাটা করার কথা। আমার এক আত্মীয় একটা খুব সুন্দর কথা বলেছেন যে শেখ হাসিনা এমন একটা বয়সে এসে পৌঁছেছেন, এমন একটা রাজনৈতিক জায়গায় এসে পৌঁছে, ওনার হারানোর আর কিছু নাই, ওনার শুধু সামনে কিছু, ওনার শুধু দেওয়ার আছে। তো এখন আমরা কি করি, আমরা আসলে সবসময় চেয়ে থাকি ওনার দিকে, যে উনি একটা সিদ্ধান্ত নেবেন, উনি একটা কাজ করবেন। আমার কাছে মনে হয় যে এই আমলটাতে, এই যে আমরা এখন 100 দিন পার করলাম মাত্র নতুন সরকারের, এই আমলে আসলে ওনার এখন এই জায়গাটাতে, এই যে সুশাসনের কথা বলছেন আপনার যে শিরোনাম, সেই জায়গা এবং এই নেক্সাস দমনে ওনার কাজ করার যথেষ্ট জায়গা তৈরি এবং হয়েছে। ওনার সেই কিন্তু সক্ষমতা দেখেন সক্ষমতা আছে, কিন্তু সমস্যাটা কি জানেন, শস্যে এবং ভূতের ব্যাপার, ফিলোসফিক্যাল ওইটা, এবং সেটাও তিনি উত্তেজন শস্যে করতে এবং পারবেন। ভূতের ব্যাপার। আপনি যে শস্যে দিয়ে ভূত তাড়াবেন, সেই শস্যটা যদি আপনি কি মনে করছেন না, যাদের কথা আমরা আজকাল ব্যক্তি আলোচনা করলাম, এই ব্যক্তিগুলোকে উনি বিশ্বাস করে, উনি ব্যক্তির উপরে সমস্ত ইনভেস্ট করে তাদেরকে ওইসব জায়গায় বসিয়েছিলেন? পারলেন না কেন তারা কেন পারলেন না? তাদের এই যে ব্যক্তি লোভের কথা বললেন, এই ব্যক্তি লোভের ঊর্ধ্বে উঠে তারা কেন শেখ হাসিনাকে ওন করলেন না? আমরা তো কেউ আসলে ওন করছি না ওনাকে, এই জায়গাটা ভয়ের। জি, করতে হবে। ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে ভঙ্গুর, আমি যেটা বলেছিলাম কথা, যে ভঙ্গুর ব্যাংক খাত এবং আর্থিক প্রতিষ্ঠান, এগুলি কিন্তু এই সুশাসনের অভাবের জন্যই এগুলি মেইন প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছে। ওখানে প্রপার সুশাসন নাই। তো আমি কিছু রেমেডি বলতে চাই, এগুলির জন্য কিভাবে কি দূর করা যেতে পারে। এর জন্য প্রথমে এই দুর্নীতি দমন, লুটপাট যেগুলি করা হচ্ছে, এগুলিকে বন্ধ করতে হবে ফার্স্ট। এবং এটা যদি সরকারি ইচ্ছা করলে, তাদের সদিচ্ছা থাকলে, যেটা ভাইও বলেছেন যে সদিচ্ছা থাকলে কিন্তু সম্ভব। সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট অ্যাট দ্য টপ লেভেল। তারপরে যেটা দরকার, এই যে উচ্চ মূল্যস্ফীতি, ইনফ্লেশন, যেটা কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলি খেয়ে ফেলছে। মৌলিক অধিকার বলতে আমরা কি চাই? আমরা চাই একটু খাবো দুবেলা, তারপরে একটা বাসস্থান দরকার, কাপড় চোপড় দরকার, শিক্ষা খাতে পড়াশোনার জন্য বাচ্চাদের দরকার, আর স্বাস্থ্য খাতটা দরকার। এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলি হলো বেসিক রিকোয়ারমেন্টস। এগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে উন্নতি করার অনেক স্কোপ রয়ে গেছে। সেগুলিকে খেয়াল করে যদি কেউ করা যায়, তাহলে এখানেও উন্নতি হবে। সুশাসন থাকলে সেগুলি পসিবল, সুশাসন না থাকলে পসিবল না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ, ভাই বলছে যে পেনশনার, ফিক্সড ইনকাম গ্রুপ, স্যালারিড পার্সন, আমরা কিন্তু সত্যি এফেক্টেড সবচেয়ে বেশি। এখানে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, পলিটিশিয়ানরা তারপরে। ওয়ার্স্ট এফেক্টেড কিন্তু যারা পেনশনার, স্যালারিড পার্সন, ফিক্সড ইনকাম গ্রুপের। আপনি দেখেন যে ব্যাংকগুলো ছিল, ব্যাংকগুলো কিন্তু 4টা নন ব্যাংক ইনস্টিটিউশন টাকা দিতে পারছে না, ওখানে টাকা জমা হয়ে গেছে। আমরা আলাপ করেছি ক্যাপিটাল মার্কেটের লোকে টাকা হারিয়েছে 1995 সালে প্লাস 2008 সালে। এখনো হারাচ্ছে, এখনো সেটা হচ্ছে, দিন দৈনিকই হচ্ছে এটা। তারপরে আরেকটা জিনিস হলো ব্যাংক খাত। ব্যাংক খাতে ব্যাংক কন্ট্রোল করতেছে একটা গ্রুপ, 7টা ব্যাংক তার কাছে কন্ট্রোলিং ফ্যাক্টর। আনফর্চুনেটলি এটা কিন্তু আমি জানি না এটা অন্য কোনো দেশে এরকম আছে নাকি। আর যেটা প্রথমেই বলেছিলাম আমি, সেটা হলো পর্ষদ কোনো মতে এই লোন অ্যাপ্রুভাল প্রসেস থাকা উচিত না। আমার ভাই বলেছে যে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এখন অ্যাপ্রুভাল দিচ্ছে। ইটস ভেরি, কাজটা কি হবে সেটা একটু বলে দিন। পর্ষদ, আমি তো বলেছি, আমি কিন্তু বলেছি তার নীতি, অনলি নীতি দিবে, নাথিং এলস। পলিসি, আমি কোন সেক্টরে লোন দিব, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট, কারণ এটা আমি তো বাইরে কাজ করে এসেছি। হি অলসো ওয়ার্কড অ্যাব্রড, আমি জানি। পর্ষদের সাথে তো ইন্টারন্যাশনাল ব্যাংকের দেখাই হয় না, কোনোদিনও দেখা হবে না, কোনোদিনও না, কোনো মিটিংয়ে থাকে না তারা পলিসি দিয়ে দিল অ্যানুয়াল জেনারেল মিটিং এর দিন, AGM এ তারা যায়, আর কিছু না। এবং এইটার ব্যাপারে আমি কিন্তু অলরেডি বলেছিও, না বলা না। আমি কামাল ভাইয়ের সঙ্গে যখন উনি ছিলেন, মুস্তফা কামাল ভাইকে বলেছিলাম
তার আগে আমি মান্নানকেও বলেছিলাম, মান্নান তো আমার ব্যাচমেট, কানাডাকে বলেছিল, কিন্তু কোনো অ্যাকশন নাই। কিন্তু আমরা করবোটা কি? আমরা তো ইতিহাস ভূগোলের ছাত্র, অর্থনীতিবিদ করে, অর্থমন্ত্রী করে দেখলাম, আমরা কি বলে ব্যবসায়ীকে করে দেখলাম, চার্টার অ্যাকাউন্টেন্টকে করে দেখলাম, এখন পররাষ্ট্রবিদকে করে দেখতেছি। এখন আমরা করবোটা হয়তো বা কি? বেটার হতে পারে, জি, হয়তো বা বেটার হতে পারে। কতগুলো প্রবলেম কিন্তু সলভ করছে। এখন ধরেন সাংবাদিক বাকি এত বড় ঝড়ের পরে কিন্তু একদিন বিদ্যুৎ না থাকলে আমাদের যে পরিমাণ আলোচনা যায় 10 বছরে কিন্তু বিদ্যুৎ এই বাংলাদেশে সলভ হবে এটা অবশ্যই। কিংবা ধরেন এই পাঠ্য বই 15 বছর ধরে, আমি তো নিজে অন্যের বই নিয়ে পড়াশোনা করছি, সিনিয়র ছাত্রদের সেরা বই নিয়ে 15 বছর ধরে, কিন্তু 1000 কোটি টাকার মালিকের সন্তান এবং বস্তির সন্তান একইভাবে বিনা পয়সায় বছরের প্রথম দিন। কিন্তু অজয়দা, আমরা তো একটা কারিকুলাম ফিক্স করতে পারলাম না। এই জায়গাটা আমি বলছি যে এক পা আগাই তো দুই পা পিছাই। হ্যাঁ, আপনার তো এই জায়গাটাই নজরের জায়গাটা চলে আসছে, কিন্তু আপনাকে এখন বই দেওয়ার জায়গাটাই যেতে হবে। বই আছে, আপনার বিদ্যুতের জায়গাটাই যেতে হবে না, কিন্তু বিদ্যুতের রেন্টাল থাকবে কি থাকবে না ওই আলোচনাটায় যাওয়ার জায়গাগুলো তৈরি হয়েছে। কিন্তু এইটা হচ্ছে আমার যে আপনার নেক্সট ফেজে যাওয়ার কতগুলো জায়গা। অজয়দা, কেউ প্রশ্ন করছে না। আমরা যে এত কথা, এত আশাবাদ, তো এই 15 বছরে অভূতপূর্ব উন্নতির কারণেই, সেই জন্যই তো এটাকে সাস্টেইনেবল করার জন্য সুশাসনের কথা বলছি। এরশাদের কাছে কি কেউ সুশাসন চাইছে? আপনি তারেক জিয়ার কাছে কি কেউ সুশাসন চায়? যার কাছে চাওয়া যায়, যেখানে আমাদের একটা সম্ভাবনা আছে, তার কাছেই তো চাচ্ছে। এটাই বাবু ভাই কিন্তু জায়গাটা যে আওয়ামী লীগের কাছে চাচ্ছে এবং আওয়ামী লীগকে ডেলিভার করতে হবে। আমি যেটা প্রথম শুরু করেছিলাম, যে সৎ আমলা আছে, অসৎ আমলা আছে, সৎ ব্যবসায়ী আছে, অসৎ ব্যবসায়ী আছে, সৎ রাজনীতিবিদ আছে, অসৎ রাজনীতিবিদ আছে। সুতরাং ইনস্টিটিউশন যেগুলো আছে এদের, বা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেখানে দুটো ফোর্স কাজ করে। দুটো ফোর্সের মধ্যে কোন ফোর্সটা ডমিনেন্ট হবে সেটার উপর নির্ভর করে নেট আউটপুট বা সুশাসন। সুশাসন হবে কি হবে, নেট আউটপুট। এখন প্রবলেম হলো, আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন বাংলাদেশ ব্যাংক, তারপরে ধরেন ফাইন্যান্স মিনিস্ট্রি, তারপরে ধরেন প্রাইম মিনিস্টারের অফিস, তিনটা মিলে ইনভলভ কোনো একটা অ্যাক্টিভিটিতে। এখন বাংলাদেশ ব্যাংক বলছে আমি কি করব, ফাইন্যান্স মিনিস্ট্রি আমাকে বলেছে এটা করে দিতে, সেই জন্য আমি করেছি। ফাইন্যান্স মিনিস্ট্রি বলছে আমি কি করব, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমাকে নির্দেশ দিয়েছে, আমি এটা করে দিচ্ছি। প্রাইম মিনিস্টারকে বললে প্রাইম মিনিস্টার কি বলবে? বলবে যে আমাকে পাওয়ারে থাকতে হবে, প্রাইমারি কন্ডিশন। পাওয়ারে থাকার প্রাইমারি কন্ডিশন মেনে আমাকে কাউকে ফেভার করতে হবে, কাউকে ডিসফেভার করতে হবে। এটা বলতে সে বাধ্য। দ্যাট ইজ হার পলিটিক্স। কিন্তু পাওয়ারে থাকতে হলে তো বেশিরভাগ জনগোষ্ঠীকে খুশি রাখতে হবে। না, সেটাতে তো আসছি। পাওয়ার ইটসেলফ উইল দেয়ারফর করাপ্ট। মানে পাওয়ারে থাকতে গেলে কিছু করাপশন করতে হয়, অলংকার বানানোর জন্য কিছু খাদ মিশাতে হয়, এটা উই আন্ডারস্ট্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, when power becomes absolute, it becomes absolutely corrupt. Whether that has happened now, that is the crucial question. এই ক্ষেত্রে আকাশ ভাই, আপনার সব কথার সাথে আমি একমত। আমরা তো অত বুঝতে পারি না যে, কিন্তু এক অপর শক্তি, বিরোধী শক্তি, আদার্স যাই বলি, তারা যদি ততোধিক করাপ্ট হয়, একটা শক্তি তো অ্যাবসলিউট হয়ে যাবেই, সেটার অপরাধটা আমি বলি, দেং জিয়াওপিং এর, আমি শেষ করিনি, দেং জিয়াওপিং বলেছিল ক্যাট ক্যান বি ব্ল্যাক অর হোয়াইট, বাট উই শ্যাল সি ওয়েদার ইট ক্যান ক্যাচ দ্য মাইস। আচ্ছা, প্রবলেম অফ উইথ দিস পলিসি, যেটা এখন চীন পড়বে এবং আমরাও পড়েছি, problem with this policy হলো the black cat which had been used to catch the mice now has become my enemy. That is the dialectics, and that তখন China may be possible for China to turn around, and that is the crucial question now, এবং আমাদের এখানে যারা whether আছে they can turn around or not, এবং দেশবাসীও বিশ্বাস। প্রাইম মিনিস্টার অফিস কিন্তু এটা বলবে না যে I want this. বলবে যে the suggestion came like this, so we signed it.
It is like that. এই- It is পদ্ধতি বা it is কৌশল never কি the হবে Prime Minister সেটা says, আমি বলছি। তবে "This is what I want." এইখানে হচ্ছে একটা ইম্পেরিক্যাল অফিস কখন মানে প্রমাণ যে সোফার 15 বছরে তো এই পদ্ধতিতে যদি আপনি প্রাইম মিনিস্টার অফিসকেও শক্তিশালী করেন, ইট ওয়ার্ক। আমরা তো উত্তরোত্তর সাফল্য পেয়েছি। এখন একটু অসুবিধা দেখা যাচ্ছে দেখে আমি আমরা তো বললাম আপনাকে হ্যাঁ, জি। যে ব্ল্যাক ক্যাটকে আপনি কন্ট্রোল করতে পারলে আপনি আবার বার হতে পারবেন, না পারলে আপনিও এবং ঢুকবেন, এখন যা আর দেখছি যারা এটার সঙ্গে থাকবে তারাও ঢুকবে। এবং এখন যা যা দেখছি যে নির্মোহভাবে যে কাউকেই ছাড়া হচ্ছে না, এটা যদি সেই ব্ল্যাক ক্যাটকে দমনের অংশ হয় তাহলে তো আমাদের না না নিশ্চয়ই নিশ্চয়ই। সাধুবাদ দেওয়াই Hope for the best. জি না, আমার জি। মনে হয় যে আমাদের একটা কথা একেবারে খোলাখুলি ভাবে স্বীকার করতে হবে যে যদি 71-এ যখন আমরা দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করছিলাম, সেই পর্যায়ের আমাদের অর্থনীতি, আমাদের অর্থ সামাজিক অবস্থাকে যদি অফুল বলা হয়, হতেও পারে, এখন যেটা অসাম এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ পৃথিবী আমাদের দিকে তাকাচ্ছে। সে থেকেও মোর ইম্পর্টেন্ট, পৃথিবী তাকাক বা না থাক ভালো কথা, উই আর ডিলাইটেড। একটা কৃষিতে বিপ্লব হয়েছে, আমার আপনার স্মৃতিতে আছে, অবশ্যই আছে, যে আমরা যখন গ্রামে যেতাম 80-র দশক কেন, এমনকি 90-এর দশকেও প্রথম দিকে আমরা কয়টা মানুষকে জুতা পরা অবস্থায় দেখতাম। আর এখন তো একেবারে অভ্যন্তরে গেলেও প্রতি মিনিটে যে কতগুলো হোন্ডা এদিক ওদিক ছোটাছুটি করছে, এই যে গ্রামের একটা বাড়িও নাই যেখানে টাইল লাগানো হয় যেখানে টাইল লাগে। আর এই যে অবকাঠামোর যে একটা উন্নতি, আমার গ্রামে যেতে মিনিমাম 5 ঘন্টা লাগতো, এখন লাগে 2-2.5 ঘন্টা। একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে একটা রেভলিউশন হয়, আর এইসব গণতন্ত্র তো ওইসব রোম্যান্টিসিজম আমাদের কোথায়, হোয়াট ইজ ওয়েস্টমিনস্টার, এইসব এগুলো তো বলে লাভ নাই। আমাদের একদিকে আমরা বলবো সিঙ্গাপুর করব, হোয়াট ইজ দি অ্যারেঞ্জমেন্ট, গ্রেট ম্যান লি কুয়ান ইউ, গ্রেট ম্যান, আই ইল টু নান, সেখানে তো একটা মাত্র অপোজিশন লিডারকেও উনি ছাড়েন নাই, কিন্তু সেইটা তো কেউ স্মরণে রাখে না। সেজন্য আজকে আমরা একটা অবস্থায় গেছি যখন আমি মনে করি সেই দৃঢ়তা, সেই শক্তি, সেই সাহস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে। এখন ইয়েস, ইট ইজ দ্য টাইম টু ডেলিভার। আমি আশাবাদী যে সমস্ত পদক্ষেপ তিনি নিচ্ছেন, সুশাসন অবশ্যই এগিয়ে আসবে। আর আমাদের ইন্টারাকশন উইথ দি ফরেন পাওয়ার শুড বি উইথ এ পজিশন অফ স্ট্রেংথ। আমাদেরকেও তাদের বলতে হবে যে তোমাদেরও আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা নিবার আছে। প্রথমত, দি ম্যাসিভ মিস্টেক ইউ ডিড ইন 71, আমি যে দেশের কথা বলছি আমরা সকলেই বুঝতে পারছি। এখন দেখেন, আরেকটা আমি জানি আপনি র্যাপ আপ করবেন, আরেকটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু এটাও উইদিন এ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, দ্যাট ইজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমাদের এই যে বিশাল ধনী ব্যক্তিত্বরা আছেন, যারা একটা ব্যক্তি না, তারা একটা প্রতিষ্ঠান, অজগরের মতো কোনো দেশও তারা কিনে ফেলতে পারেন, তাদেরকে টেনে এনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করেন, আর্ন হিয়ার। দিস ইজ নাথিং নিউ। চায়নার এখনো বিরাট সমস্যা যে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া চীনাদেরকে কিভাবে তারা দেশের ভিতরে ফিরে আনবে। এক একটা জায়গায় বিশাল কলোনি করতেছে তারা, আমেরিকার মতো সুন্দর বাড়ি ঘর করে, যাতে তারা আকর্ষিত হয় আসার জন্য। এদেরকে আমাদের অ্যাট্রাক্ট করতে হবে। দ্যাট উইল অলসো বি এ ওয়ে অফ ব্রিঙ্গিং ব্যাক দ্য লন্ডার্ড মানি। অল্প কিছু হয়তো আসবে, বেশিরভাগ আসবে না। দিস আর দ্য আগলি অবসিন রিয়ালিটি। অ্যান্ড দি আদার থিং ইজ দি কনসেন্ট্রেশন অ্যাজ ফার যদি আপনার বৈদেশিক নীতির দিকে আমরা যাই, সেটা হচ্ছে যে হাউ আমরা একটা যে রোহিঙ্গা সমস্যার রেজলিউশনের দিকে যেতে পারবো। কারণ এইটার ব্যাপারে মানবিক দিক থেকে প্রায় পৃথিবীর সবাই সাথে আমাদের সবারই কিন্তু আমাদের সমর্থন আছে। আরেকটা জিনিস যেটা স্যার বলেছেন, বাংলাদেশ আল্লাহর রহমতে একটা ইউনিক পজিশনে আছে, সেটা হচ্ছে আমাদের সকলে বঙ্গবন্ধুর যে নীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, বাট এভরিথিং হ্যাজ এ প্রাইস। এটার জন্য তো একটা প্রাইস আছে, এই প্রাইসটা দেব বলেই তো আমাদের 71-এর অঙ্গীকার। এবং 71-এর এই আলোচনা আমি এই পর্যায়ে শেষ করতে চাই বলে যে আমি কিন্তু অপটিমিস্টিক, এর থেকে অনেক বেশি সমস্যা আমরা সমাধান আলী মোহাম্মদ স্যারের কাছে আসবো আমি সবশেষে। এর আগে আপনি যেহেতু মার্কিন এবং ভারতের নির্বাচন চলমান, এখানে তো আমরা এমন কোনো আলাপ নাই করি না। কাল কি মনে হয়, ট্রাম্প কি নির্বাচন পর্যন্ত যেতে পারবে নাকি এর আগেই দণ্ডিত হবে? তাকে দণ্ডিত করার আপ্রাণ প্রচেষ্টা এটা নেবে, কিন্তু বাইডেন সাহেবের অ্যাডমিনিস্ট্রেশন এত শক্তিশালী বলে আমি মনে করি না। ট্রাম্প সাহেব ভালো না মন্দ সে আলোচনা কিন্তু আমরা করছি না, তিনি পাগল না সুস্থ সেটাও করছে। বাইডেন সাহেব কিন্তু there is a Trump factor, একটা 60s এ there was a Kennedy factor, তারপরে এক সময় ক্লিনটন ফ্যাক্টর, ট্রাম্প ইজ এ ফ্যাক্টর, অস্বীকার করার উপায় নেই। ট্রাম্প জিতলে কি আমরা একটু রেহাই পাবো? ট্রাম্পের ইয়েস পাবেন,
এই জন্য পাবেন যে তিনি ইউক্রেন থেকে উইথড্র করবেন, নেটোকে বলবেন গো টু হেল, আমি তোমাদের পয়সা দিতে পারবো না। আর তিনি যে নাক গলানোর হ্যাবিটটা উনি ইন হিজ ওন ওয়ে ইজ অ্যান আইসোলেশনিস্ট। উনি কি ডক্টর ইউনূসকে চিনে না চিনে না? আমার মনে হয় হয়তো আমার মনে হয় চিনে না। হ্যাঁ, তাহলে আমরা শান্তি পাইতে পারি। জি, পলিসি আলাদা। উনি ইন্টারনালে বেশি। আমেরিকা ফার্স্ট। ভারতের নির্বাচনটাকে এক লাইন বলবেন? ভারতের নির্বাচন এটা খুব 4 তারিখে তো সবাই বলতে পারবে। হ্যাঁ, প্রশান্ত কিশোর যে একটা নিজেকে একটা আরেকটা ইনস্টিটিউশনে রূপান্তরিত করেছে, সেটা তাহলে যে একটা খুব একটা ডিফারেন্স হবে বলে আমার মনে হচ্ছে না। এতখানি কমফোর্টেবল মেজরিটি যেটা ছিল ওটা হয়তো নাও থাকবে না, সেটা নিচে নেমে যাওয়ার কোনো আমি মনে হচ্ছে না। ধন্যবাদ। এখানে অনেক মূল্যবান আলোচনা হয়েছে, সবগুলি তা আমি এম আকাশ একটা কথার উপর খুব জোর দিয়েছেন রিগার্ডিং অ্যাবসলিউট পাওয়ার। আমিও কিন্তু ওই ব্যাপারটা নিয়েই আতঙ্কিত, যে এখানে বরং আমি মনে করি যে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে আমরা বোধহয় আরো বেশি উপকৃত হতে পারতাম, এবং সেদিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। এবং নজর কিন্তু সেভাবে রাষ্ট্রকেই দিতে হবে যে কিভাবে একটা শক্তিশালী বিরোধী দল তার যথাযথ এজেন্ডা নিয়ে এগিয়ে আসতে পারে। আর একটা জিনিস হচ্ছে আমার সর্বশেষ কথা, যে যেই কারণে শক্তিশালী বিরোধী দল বলেন বা এফেক্টিভ পার্লামেন্ট বলেন, এই জিনিসগুলি সমস্ত কিছুর থেকে এসকেপ করে যাচ্ছে, যে একটা সেন্স অফ ইম্পিউনিটি প্রিভেল করছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা আগাচ্ছি, আপনার কেসেনীয় কাণ্ড ওঠার ব্যাপার দেখেন, বাই দিস টাইম সবগুলো লোক হাজত ইয়াতকি বেলে বেড়ে গেছে, এবং খুব দণ্ডিত 2-1 ছাড়া কেউ একটা হয়েছে বলে মনে হয় না। ব্যাপারটারও তেমন কোনো উন্নতি হয়নি। আর এখন যে ড্রাইভ এগেন্স্ট করাপশন বলে যে একটা বড় জিনিস আমাদের কাছে আসছে, একদিকে যেমন আমরা প্রীত হচ্ছি যে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু এটা শেষ সংখ্যা কতটুকু হবে, কিভাবে হবে, এটা সম্পর্কে আমরা নিশ্চিত না। অ্যাজ ওয়েল এজ এগুলির জন্য আমাদের ইনস্টিটিউশনগুলি কলুষিত হোক, এটা কিন্তু আমরা কেউ চাই না। আমরা চাই ইনস্টিটিউশনগুলি কলুষিত না হোক, এগুলিতে আগের যে মর্যাদা নিয়ে তারা চলুক। প্রতিটা ইনস্টিটিউশন কিন্তু কোনো ইনস্টিটিউশনকে অবজ্ঞা করার সুযোগ নেই। প্রতিষ্ঠা ইনস্টিটিউশন রাষ্ট্রের জন্য মূল্যবান, এবং এগুলি তার স্বীয় বৈশিষ্ট্য নিয়ে আরো উত্তরোত্তর জোরদার। একটু আপনি তো সিনিয়র সিটিজেন একজন, আমরা তো মুক্তিযুদ্ধের পর জাসদ তৈরি করতে দেখেছি বিদেশি শক্তির ইন্ধনে। 81-তে এসে আওয়ামী লীগের ভাগ করতে দেখেছি। এর আগেও আওয়ামী লীগ ভাগ হয়েছে মিজান সাহেবের নেতৃত্বে, পরবর্তীতে আব্দুর রাজ্জাক সাহেবের বাকশালের নেতৃত্বে, পরবর্তীতে ইমরান সরকারের গণজাগরণ মঞ্চ, তাকেও কেউ বিকল্প নেতা হিসাবে ভাবা শুরু করলো। তারপর ঢাকা ইউনিভার্সিটির পরিবহন আন্দোলনের নেতা ভিপি নুরকেও আমেরিকান এম্বাসিতে হাঁটাহাঁটি করতে দেখা গেল। কিছুদিন আর সরকারের আশীর্বাদ পুষ্ট লোকজন বলে তৃণমূল কি মূল চেষ্টা করা হলো। পৃথিবীতে সব করা যায়, দল তৈরি করো বোঝা যায় না। বিরোধী দল কিভাবে মানে বিরোধী দল তৈরি করা কি সরকারের দায়িত্ব বা আরেকটি রাজনৈতিক দলের দায়িত্ব? ম্যাডাম, আমি কিন্তু ব্যাপারটা বলছি, এখানে যে প্রশ্নটা বলছেন, আমি বলছি আমার বই থেকে আমি বলছি যে আসলে আমাদের ইলেকট্রাল সিস্টেমটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা অন্তত আমি বিশ্বাস করি, সেটাও তো এবং ইলেকট্রাল সিস্টেমটা যদি প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে অটোমেটিক্যালি রাজনৈতিক দল আসবে, বিরোধী দল না থাকলে কোন গণতান্ত্রিক ব্যবস্থা আপনার ইলেকট্রাল সিস্টেম যদি হয়। এখানে প্রবলেমটা হচ্ছে there are 3 factors which has become very important: money, muscle and manipulation by the administration. এই ফ্যাক্টরগুলো তো ন্যাচারালি একটা পক্ষের দিকে যায়, এবং যখন একটা পক্ষের দিকে রিপিটেডলি সব জায়গায় যায়, তখন বিরোধী দল তৈরি হতে পারে। সুতরাং ওই মানি, মাসল এবং একটা প্রশ্ন আপনাকে করতে চাই, ধরুন এই যে আপনি যে বললেন বিরোধী দল তৈরি হতে পারে না, তাহলে এই দুইটা সামরিক আমলে তাহলে আওয়ামী লীগ কেমন দুইটা সামরিক আমলে জিয়াউর রহমানের বিএনপি না, বেগম খালেদা জিয়া আর বিএনপি কিভাবে তৈরি হলো? আপসীন আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে না, কিংস পার্টি বিএনপির কথা বলছি না, কিংস পার্টি না,
উত্তর দিয়েছে যে আওয়ামী লীগ শেখ মুজিবের আমলে যেভাবে তৈরি হয়েছে, জন আন্দোলন করে ইয়ে করে ফ্রম বটম, এখন সেই আওয়ামী লীগ নাই। নাই আওয়ামী লীগ না থাক, এখন না, problem এখন তো নতুন এখানেই। দল তৈরি হচ্ছে আওয়ামী না লীগ কেন? যদি অ্যাবসলিউট পাওয়ার নিয়ে নেয়, তাহলে আওয়ামী লীগ তখন চেষ্টা করবে যে শেখ মুজিবের মতো অন্য কেউ যাতে না আসে। এই চেষ্টা তো পাকিস্তানও করেছে, শেখ মুজিবকে ঠেকানো যায় পারে নাই। নাই। হ্যাঁ, right. সব জায়গায় এই চেষ্টা তো এরশাদও করেছে, আপনি- বেগম জিয়াকে ঠেকানো যায় নাই, কিংবা না, শেখ আপনি হাসিনা। সেটা বলতে পারেন যে organically কেন কেন হবে না? বামপন্থীরা বা অন্য কোন লোক জনগণের মধ্যে থেকে বিরোধী দল হতে পারছে না, এই কোশ্চেনটা আপনি করতে পারেন, সেটা আমি আপনাকে অ্যাকসেপ্ট করলাম, সেটা করতে পারেন। কিন্তু এটা করে আপনি এইভাবে জাস্টিফাই করতে পারবেন না না, যে আমি ম্যানিপুলেট করব, আমি মানির উপরে নির্ভর করব, আমি ব্ল্যাক ক্যান্ট দিয়ে ভালো কাজ না, করব। আমি আকাশ ভাই আপনাকে পাইলে মাঝে মাঝে বলি যে আমরাও তো এই এক ধরনের সমাজতন্ত্র, সুষম একটা ব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম। এমনকি একসময় মার্কসের দৃষ্টিতে ভালোবাসা একটা বই পড়েছিলাম, আপনার বলি আছে গল্প, ওখানে লেখা আছে যে একটা উচ্চবিত্ত যদি নিম্নবিত্তকে ভালোবাসে এটা করুণা, আর নিম্নবিত্ত উচ্চবিত্তকে ভালোবাসে গ্রিড। কেবলমাত্র ক্লাসলেস সোসাইটি আসলেই প্রকৃত ভালোবাসা হবে, এটা তো আমরা তখন বিশ্বাস করতাম। কিন্তু সেভাবে তো কোনো কিছু সম্ভব হচ্ছে না। মার্কস নিজেও তো আর মার্কসিস্ট ছিলেন না, সেটাও তো সম্ভব হচ্ছে না। তবে মানে পেটি না, বুর্জোয়া। আসলে তো মানে ফাইনাল কথা আমাদের যেতে হবে মানুষের কাছে। মানুষ যাকে চুজ করবে, যেভাবে চুজ করবে মানুষের এবং আপনি যদি গভর্নমেন্ট ভালোভাবে সাস্টেইন করতে চান তাহলে ডেলিভার করতে হবে। এখন না, কিন্তু মুশকিলটা এখানে হচ্ছে যে- আমাদের স্ট্রেংথটা হচ্ছে, আপনি অবশ্যই স্বীকার করবেন, বাংলাদেশ বহুদিন পরে একজন নেতা পেয়েছে, শেখ হাসিনা, যিনি মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়, তার উপর মানুষের আস্থা আছে, কিন্তু সিস্টেমগুলি নিয়েই তো আমাদের কিন্তু আলোচনা। মোজাম্মেল বাবু, বাংলাদেশে একটা শ্রেণী বিপ্লব কিন্তু অলরেডি ঘটেছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে এখনকার অ্যাডমিনিস্ট্রেশন ধরেন, এখনকার সেনাবাহিনী ধরেন, কারা ওখানে অংশ নিচ্ছে, আপনি দেখবেন যে একেবারে সমাজের মানে বা গ্রামের যে একটা ইয়ে থেকে উঠে আসা, মানে সয়েল, সাউন্ড অফ দ্য সয়েল, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে, তারা এখানে কিন্তু আরেকটা বিভাজন ঘটছে যে ইংরেজি কনভেন্টে পড়া লোকজন, তারা কিন্তু সমাজ থেকে বিচ্যুত হয়ে বিদেশগামী হয়ে যাচ্ছে এবং ফেরত এসেও জায়গা পাচ্ছে না। এক্স্যাক্টলি, এটা তো ছিলই। আরেকটা শ্রেণী তো মাদ্রাসা, সেটা না হয় আগে নাই বলে। একটা তো হলো শ্রেণী বিরোধ, বাদ দিতে পারবেন না। সেটাকেও বাদ দিতে আমরা পারবো। কি হতেই হবে। আরেকটা মোর ডেঞ্জারাস যেটা, সেটা হলো যে ধর্মের কারণে যেই শক্তিটা থাকে সব সময়, মানে সাম্প্রদায়িক ভাবে হোক বা আমাদের যেমন হেফাজত আর জামাত, ধরেন এটাই আমি একদম ক্লিয়ারলি বললাম, হেফাজত এবং জামাত একটা ভোট কন্ট্রোল করে, জেনুইনলি বিরাট বড়। করে। পলিটিক্যালি। এখন এইটাকে যদি এটা তো ধরেন এখানে আমরা যারা আছি কেউই হয়তো চাই না যে এদের শাসন ক্ষমতা আসুক, সেটার চেয়ে আওয়ামী লীগ থাকুক, এরকমও হয়তো অনেকে আমরা চাইব। কিন্তু আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যে প্রতিযোগিতাটা করছে, সেই প্রতিযোগিতায় জেতার জন্য ভ্যারিয়েবল ফ্যাক্টর যদি লেফট হতো, তাহলে আওয়ামী লীগ সেন্টারের লেফটে যেত। কিন্তু ভ্যারিয়েবল ফ্যাক্টর যদি জামাত এবং হেফাজত হয়, তাহলে আওয়ামী লীগ রাইট অফ দ্য সেন্টারে যাবে। তাই যদি হয়, সমস্ত বাংলাদেশের সকল রাজনৈতিক যদি সেন্টার অ্যান্ড সেন্টার রাইট হয়ে থাকে আপনার তত্ত্বে, ইনক্লুডিং আওয়ামী লীগ, সেন্টার অফ দ্য লেফট, এত বড় খালি জায়গা, ওখানে কোনো শক্তির উত্থান ঘটছে না কেন? সেটা জাতীয় আন্তর্জাতিক অনেক ব্যাখ্যা আছে, সেটা আপনি জানেন। আজকে বাবু ভাই, ইংল্যান্ডের মতো দেশে কর্বিনের নেতৃত্ব নাই, টনি লেবার বেন পার্টি থেকে বাদ নেতৃত্ব পায় নাই, দিয়েছে, লেবার পার্টি তাকে নমিনেশন বাদ দিয়ে, এটা ভাবা যায়? মানতে হবে। এটা রাইট অর রং বলার মতো আমার যোগ্যতা নাই, কম্পিটেন্স নাই। ওই লেফট যেটা আমরা বড় হওয়ার সময় দেখেছি, that তবে left আরেকটা জিনিস is ভুললে no হবে longer না, there. ভারতে যদি হিন্দুত্বের জয় হয়, ক্রমাগত হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটে, তাহলে দেশ হিসেবে আমাদের অসাম্প্রদায়িক টিকে থাকার ক্ষেত্রে এটা একটা কঠিন সমস্যা, challenge হবে। চ্যালেঞ্জের তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আমরা এমন বিষয় নাই আলাপ করি নাই, সুতরাং অবশ্য একটা ব্যাপার আলাপ করা হয়নি, বাংলাদেশ ক্রিকেট দল মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে গেছে, আমাদের তারা খুবই হতাশ করেছে প্রথম প্রস্তুতি ম্যাচগুলিতে, তবে সেখানে নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াবে, তো এইটাই আমাদের বিশ্বাস। আর আজকের অনুষ্ঠানের কনক্লুশনটা এভাবে যদি টানি, আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুশাসনের যে অঙ্গীকার করেছেন তার চতুর্থ শাসন আমলে, ধারাবাহিক চতুর্থ শাসন আমলে
তিনি যত চ্যালেঞ্জই সামনে থাক, যত বড় লোকই জড়িত থাক না কেন, তিনি নির্বহভাবে এই অভিযান স্টিয়ার করবেন এবং এটা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব। এবং যেখানে যে বাধা সৃষ্টি করবে সেটা তিনি অতিক্রম করতে পারবেন এবং বাংলাদেশ সত্যি সত্যি খুব একটা অল্প সময়ের মধ্যে একটা সুশাসনের জায়গাটা যদি প্রতিষ্ঠিত করতে পারে, মুক্ত বাজারের যে দুর্ভোগ আমরা পোহাচ্ছি তার থেকে যদি বেরিয়ে আসতে পারে এবং সকল ক্ষেত্রে সরকার যদি তার ইন্টারভেনশন, যে রেমিটেন্স আমাদের সব, সেই শ্রমিকদের আমরা প্রোটেকশন দিতে পারছি না, সেখানে রাষ্ট্র কিভাবে ওয়ার ফুটিং এ ইনভলভ হতে পারে, একটা ওয়াল টু ওয়াল পাঠানো থেকে রেমিটেন্স আনা পর্যন্ত, সেটা যদি আমরা খতিয়ে দেখতে পারি তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট থেকে বহু সমস্যার সমাধান হবে। সকলকে এই বলে আজকে শেষ করছি। বাংলাদেশের জয় অনিবার্য।